কেন বিধাতা কেন আমাকে একটুখানি ভালো পরিবারে জন্মগ্রহণ করলো না? তাহলে তো আমি আমার এই খেলাটা নিয়ে আমি একটু এগিয়ে যেতে পারতাম। এখনও কষ্ট পাই, এখনও সার্টিফিকেটগুলো, প্রচুর সার্টিফিকেট আছে আমার ঘরেতে, সেই সার্টিফিকেটগুলো দেখি আর কাঁদি যে আমার সত্যি কথা, আমার যদি একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করতে পারতাম তাহলে হয়তো আমি এই খেলাটা নিয়ে আমি এগিয়ে যেতে পারতাম। এই টিভিতে দেখছি খোখো খেলছে, ন্যাশনাল খেলছে, আমিও খেলেছি, দেশের হয়ে খেলছে, এগুলো দেখলে আমাকে যাক আমি যদি আজকে এই লাইনে থাকতাম আজকে আমিও হয়তো দেশের হয়ে খেলতে পারতাম। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আর আজকে আমাদের পডকাস্টের শিরোনাম হচ্ছে খেটে খাওয়া জীবন। নারী দিবস চলছে, আর নারী দিবসের প্রাক্কালে এই নারী দিবসের প্রাক্কালে আমরা এমন একজন অতিথিকে আপনাদের সামনে আনব, নারী দিবস যার কাছে শুধুমাত্র একটা শোনা গল্প মাত্র। সারাটা দিন বনগাঁ শহরের রাস্তায় রোদ, জল, ঝড় উপেক্ষা করে মানুষকে টোটো পরিষেবা দিয়ে চলেছেন রিঙ্কু বিশ্বাস। নমস্কার। নমস্কার, আমি রিঙ্কু বিশ্বাস। রিঙ্কু বনগাঁরই মেয়ে, ঘাত প্রতিঘাতের মধ্যে বড় হওয়া, বনগাঁর প্রথম টোটো রিক্সা চালিকা। এই মুহূর্তে সারা বাংলা জুড়ে প্রচুর টোটো গাড়ি আমাদের নিত্যদিনের সঙ্গী। সেখানে দাঁড়িয়ে প্রত্যেক দিন ঝড় কিংবা জল বা বৃষ্টি হোক বা যাই হোক, ও কিন্তু টোটো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর কেন একটি মেয়ে এত পেশা থাকতে টোটো চালাচ্ছে, জানবর বিভিন্ন কথা। নারী দিবসটা যে শুধুমাত্র অনুষ্ঠান আর কেক কাটার মধ্যে নয়, নারী দিবসের আরও অনেক গল্প রয়েছে। নারী দিবসের সামনের গল্প আর পেছনের গল্প আজকে শুনবো আমরা রিঙ্কুর কথা। স্বাগত আমাদের পডকাস্ট চ্যানেলে। আর এই যে তোকে সবার প্রথমে আমরা জানতে চাইব, বা আমাদের দর্শকদের পক্ষ থেকে, তুই পড়াশোনা করেছিস, তারপরেও এত কিছু থাকতে তুই কেন এমন একটি পেশাকে বেছে নিলি যা সচরাচর পুরুষের পেশা? এটা কেন মনে হলো তোর এই কাজটা করতে? হ্যাঁ, আমি পড়াশোনা শিখেছি, তারপরেও একটা কোম্পানিতে জব করতাম। তো হঠাৎ হাজবেন্ড অসুস্থ হয়ে পড়েছে, তো ডক্টরের কাছে নিয়ে গেলাম, বললাম ইমিডিয়েটলি অপারেশন করতে হবে এবং 3 মাস রেস্ট নিতে হবে। সেক্ষেত্রে আমি কোম্পানির জবটা যেহেতু 8 ঘন্টা, আমি 8 ঘন্টা ডিউটি করে সে বাড়ি সামলাতে পারবো না, হাজব্যান্ডকে সামলাতে পারবো না। তারপরে আমার একটা 1.5 বছরের বাচ্চা আছে। অনেক চিন্তা ভাবনার পরে মনে করলাম জবটা ছেড়ে দেব। জবটা ছেড়ে দেওয়ার পরে হাজব্যান্ডকে তো ভর্তি করলাম। যেহেতু আমার হাজব্যান্ড টোটো চালায়, সেখানে টোটোটা নেওয়া হচ্ছিল লোন নিয়ে। সেখানে একটা কিস্তি আছে, হাজব্যান্ডকে নার্সিংহোমে ভর্তি করেছি, সেখানেও একটা বিল আছে, ওষুধ, হাজব্যান্ডকে সেবা, সব কিছুই আছে। এবার হাজব্যান্ড যেহেতু আমাদের কাজ করে, উনি একমাত্র কর্মজীবী, আর আমার 2টো সন্তান, আমি এই তো হাজব্যান্ড যদি বসে যায় তাহলে আমার সংসারটা চলবে কি করে, আর কি করে খাওয়া দাওয়া চলবে কি করে, হাজব্যান্ডকে দেখবো কি, হ্যাঁ কীভাবে ওষুধ কিনবো। একদম তখন হাজব্যান্ডকেই জিজ্ঞাসা করলাম যে কী গো, তোমার টোটোটা কি ভাড়া দেবো? তো উনি বললো টোটো ভাড়া দিলে যে টাকাটা উঠবে তাতে ওষুধ কিনে আর কিছুই থাকবে না। তাই আমি বললাম তাহলে কী করবো? বলছি তুমি কারো কাছে ধার করে দাও, আমি পরবর্তীতে আমি সেটা শোধ করবো। তো আমি বললাম যে টোটোটা যদি ভাড়াও না দিই, ব্যাটারি অনেক টাকায় তোলা, ব্যাটারিটাও ডাউন হয়ে যাবে, তখন আস্তে আস্তে ডাউনেই চলে যাব, যেহেতু আমরা গরিব। সেক্ষেত্রে আমি ওনাকে বললাম যেহেতু আমি তো বাইক চালাতে পারি, নিশ্চয়ই টোটোও চালাতে পারবো, আর তোমার সঙ্গে তো মাঝে সাঝেই ধরেছি আমি টোটোটা, তা আমি কি নিয়ে বেরোবো? তো উনি বললো তুমি পারবে? আমি বললাম হ্যাঁ পারবো, তুমি যদি একবার মত দাও অবশ্যই আমি পারবো।
তখন উনি বললো ঠিক আছে, উনি আর কি ছলেই বলেছিল ঠিক আছে, কিন্তু আমি ওটা আর কি মনে করিনি। আচ্ছা আচ্ছা। তখন কারণ আর কি মনে করিনি, কারণ যে আমরা খুবই অভাবটা ছিল, হ্যাঁ অভাবটা মানে তখন কি তুই অভাব। বুঝতে শিখেছিস আর কি। তারপর বাচ্চাকে প্রতি সপ্তাহে 2টো করে দুধ কিনে খাওয়াতে হয়। তখন দেখছি কত মানুষের কাছে আমি হাত পাতবো, আমার এটা নিতেই হবে, এটা একদম। করতেই হবে। সেক্ষেত্রে আমি ওনার টোটোই আমি প্রথম ওনাকে বসিয়ে নার্সিংহোমে ভর্তি করে নিয়ে গেলাম, ভর্তি করতে নিয়ে গেছিলাম। ওনাকে ভর্তি করে সেদিনকে আবার ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি, এসে গুছিয়ে গাছিয়ে অপারেশনের ওখানে গেলাম, অপারেশন হলো। পরের দিন সকালবেলা থেকে টোটো নিয়ে বেরিয়ে গেছি আমি। প্রথমে একটু ভয় ভয় করছিল, কিন্তু তারপরে ভয় করলেও কী হবে, চেষ্টা তো করতেই হবে। এবার রোডে বেরিয়েছি, কিন্তু আমি যে একটা মহিলা সবাই তাকিয়ে আছে, আমার সেখানে খুবই খারাপ লাগছিল যে এইভাবে তাকিয়ে আছে কেন। আর অনেকে যেহেতু মহিলা সেই কারণে অনেকে আমার গাড়িতে উঠছে না, মানে সিকিউরিটি পাচ্ছে না আসলেও ঠিক আমি কি চালাতে পারবো কি পারবো না। তখন আমি নিজেই মানে কি লজ্জা পড়েছি, লজ্জায় পড়েও জিজ্ঞাসা করছি কেন ভয় লাগছে, বসুন, ভয়ের কোনো কারণ নেই। সেই কথা বলাতে কিছু লোক বসেছে, কিছু লোক বলেছে না যাব না, এইভাবে চলছিল। এবার আমি কোনো স্ট্যান্ডে দাঁড়ালে সবাই আসতো, কথাবার্তা বলতো তো সবাই সাহস দিত যে আমার স্ট্যান্ডে দাঁড়ালে আমার যে সহকর্মীরা ওরা প্রত্যেকে সহযোগিতা করেছে, যে আমি যেহেতু একটা মহিলা, একদম একদম প্রত্যেকে সহযোগিতা করেছে। সব জায়গার ভাড়া আমি যেহেতু আমি বনগা স্টেশন, হসপিটাল আর বাটারমোড় কলেজ এইটাই চিনতাম, তাছাড়া কিছুই চিনতাম না। তখন প্যাসেঞ্জারদের কাছে বলতাম যে আপনারা কোথায় যাবেন, একটা জায়গার নাম বলতে, কিন্তু আমি জায়গা তো চিনি না। তখন আমি ওনাকে বলতাম যে আমি নতুন মানুষ আর নতুনই গাড়ি চালাচ্ছি, কোথায় সেটা আমি চিনি না, তোমরা যদি একটু চিনিয়ে নিয়ে যেতে পারো তো খুবই ভালো হবে। হ্যাঁ, তখন চিনিয়ে নিয়ে গেছে। এবার ভাড়াটাও জানি না, আমি বলছি দেখো আমি ভাড়া জানি না, যেই ভাড়াটা আপনারা দেবেন সেই ভাড়াটাই আমি নেব। একদম। তখন তারা সেইভাবে সঠিক ভাড়াই দিয়েছে আমার। হ্যাঁ, সারেন্ডার করলে তো তারা বুঝতে পেরেছে। এইভাবে চলেছে। তারপরে 3 মাস পরে হাজবেন্ড সুস্থ হয়ে গেল। তখন উনি বলেছিল যে আমি তো সুস্থ হয়ে গেছি, তাহলে তুমি এখন বসে যাও, রেস্ট নাও। তখন আমি বললাম দেখো, যেহেতু আমি একবার রোডে নেমে গেছি আর সব কিছুই ঝড়ঝাপটা পার করে ফেলেছি, এখন যদি আমি তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি, হয়তো আমাদের একটুখানি ভালো দিন যাবে, ভবিষ্যৎটা ভালো হবে। একদম। তারপরে আজকে একটা মেয়ে পড়াশোনা করছে, কালকে তো 2টো মেয়ে পড়াশোনা করবে, তুমি একার কত চাপ নেবে। তারপরে তোমার শরীরটাও সেরকম ভালো নাই, আজ আছে ভালো, কাল ভালো নাও হতে পারে। তখন বললো তাহলে কি করবে তুমি, তাহলে চালাই। ইউনিয়ন থেকেও ডাকলো যে তুমি কি আর চালাবে কি চালাবে না, তোমার কি ইউনিয়নে খাতায় নাম লিখবো। তখন আমি বললাম হ্যাঁ লিখো। তা বলছে তাহলে ভাড়ার টোটো চালিয়ে দিই, দেখে দিই। তা আমি বললাম ভাড়া চালাতে গেলে তো অনেক টাইম কাজ করতে হবে, তাহলে আমাকে একটা টোটো আমার নামে একটা করে দেওয়ার চেষ্টা করুন। তখন আমাদের ইউনিয়ন থেকে যে সেক্রেটারি ছিল সবাই মিলে কথাবার্তা বলে আমাকে কিছু সাবসিডি দিয়ে একটা টোটোর ব্যবস্থা করে দিয়েছে। কোন ইউনিয়ন, কোথায় এটা? এটা আমাদের মতিগঞ্জ নিমতলা ইউনিয়ন, যেটা হ্যাঁ বনগাঁর সবথেকে পুরনো ইউনিয়ন, এবং ওরা যথেষ্ট ভাবে ইউনিয়ন এবং যথেষ্ট কাজ করে ওরা আর কি। তখন ওরা প্রত্যেকে করে একটা টোটোর ব্যবস্থা করে দিল। এবার আমি প্রথম মহিলা বলে ওরা আমাকে কিছু টাকা সাবসিডি দিয়েছে, টোটালটা দিতে পারিনি। মানে তখন চেয়ারম্যান কে ছিলেন বনগাঁর? তখন চেয়ারম্যান গোপাল শেঠি ছিলেন, কিন্তু শঙ্করাড্ডা ছিলেন না। তবু আমার হাজবেন্ড যখন বাড়িতে মানে অসুস্থ হয়েছিল 3 মাস রেস্ট, উনি গেছিল দেখতে, যেহেতু উনি ওই ইউনিয়নের সঙ্গে যুক্ত আছে। ওই ইউনিয়নে একটা মেম্বার অসুস্থ হয়ে আছে, তার ওয়াইফ কেন গাড়ি চালাচ্ছে সেটাও দেখার জন্য সে এসেছিল আর কিছু সাহায্য করে গেছিল। এই তারপরে বন্ধন থেকে লোন নিয়ে আমার গাড়ি নিয়েছি, আর এইভাবেই চলছে। এই 3.5 বছর চলে গেল, দেখতে দেখতে 3.5 বছর হয়ে গেল। হ্যাঁ। তার মানে বেশ এই সময়টা যত সহজে আমরা শুনলাম ওর কাছ থেকে, এতটা সহজ ছিল না। না, এতটা সহজ ছিল না, কারণ সত্যি কথা বলতে আমি মহিলা। আজকে আমার পেছনে ফাঁকা জায়গা আছে, কিন্তু যেহেতু আমি একটা মহিলা, কিছু মানুষ আছে তাড়াতাড়ি করে এসে সামনে বসতে চায়। তখন সেক্ষেত্রে আমি হাসি মুখেই বলি আঙ্কেল
পেছনে না জায়গা আছে, ওখানটা বসুন। সামনে বসলে হ্যাঁ সামনে নেব অবশ্যই, যখন আর জায়গা না থাকবে। সামনে বসলে আমার গাড়িটা চালাতে একটু কষ্ট হয়, তখন সে লজ্জা পেয়ে চলে যায়। এবার কেউ লজ্জা পায় না, যে অনেকে বলে আমার কোমরের ডিস্টার্ব, বয়স্ক মানুষরা বলে আমি পেছনে বসতে পারবো না, সেক্ষেত্রে বলি ঠিক আছে দাদু বা জেঠু বসেন পাশে। মানে এ সমস্যা থাকবেই আর কি। হ্যাঁ এই সমস্যা থাকবেই। আর যেরকম সন্ধ্যার পরে টোটো চালালে অনেকেই বলে এত মানে এত অভাব যে সন্ধ্যার পরে টোটো চালাচ্ছ, মহিলা তো তুমি, কেন তুমি সন্ধ্যার পরে বেরিয়েছ? সেক্ষেত্রে আমি তখনই বলি যে মহিলা ঠিক আছে, আমি সন্ধ্যার পরে বেরিয়েছি, হয়তো কোনো কারণে বেরিয়েছি, আর আজকে যে বলছো যে মহিলা তুমি, কেন তোমরা সুরক্ষিত রাখলেই তো আমরা সুরক্ষিত থাকবো। একদম। তাহলে তোমাদের মনে মানসিকতাই এরকম যে আজকে মহিলা সন্ধ্যা হলেই বাড়ি যেতে হবে, কেন চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, ঠিক ঠিক এটা চেঞ্জ করো। তবে কি মানুষ অনেকটা পরিবর্তন হয়েছে নাকি? হ্যাঁ কিছুটা, মানে কি যেহেতু আমি 8টা পর্যন্ত কিছু কিছু দিন থাকি, তো অনেকটাই পরিবর্তন হয়েছে। এই যে তুই যখন ধর প্রথম টোটো নিয়ে বেরোচ্ছিস, তোর আত্মীয় স্বজন, ভাই বোন কজন তোরা? আমরা 3 বোন। 3 বোন। তুই কত, মানে ছোট সবার? আমি সবার ছোট। আচ্ছা, বাবা তো মারা গেছেন? হ্যাঁ বাবা যখন মারা গেছিল তখন আমার বয়স ছিল 7 বছর। মানে একেবারেই বাচ্চা মেয়ে তুই, তখন সমাজ সম্পর্কে কিছু ধারণাই হয়নি না একেবারেই। বাবাও তো দিন আনা দিন খাওয়া মানুষ, সেখান থেকে মানে সংসারের। তখন দিদিদের কি বিয়ে হয়েছে? না দিদিরা প্রত্যেকেই পড়াশোনা করতো। হ্যাঁ। আর আজকে আমার এই পরিশ্রম করার কারণ হচ্ছে, প্রথম লক্ষ্য হচ্ছে আমার মা, কারণ আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মা প্রচুর লড়াই করে আমাদের পড়াশোনা শিখিয়েছে। ওনাকে এসে বলেছে তোমার 3টে মেয়ে, আমাকে একটা মেয়ে দিয়ে দাও, আমি আমার বাড়ি কিছু কাজ করবে, খাওয়া দাওয়া করবে, আর পড়াশোনাও শেখাবো। মা বলেছে না, আমার সন্তান যদি না কেউ থাকে তো আমার কাছে থাকবে। সেক্ষেত্রে আমার বাবা যখন মারা গেছিলো তখন আমার মার বয়স ছিল 30 বছর। মা চাইলে আরেকটা সংসার তৈরি করতে পারত একদম হাসতে হাসতে, কিন্তু মা কখনো করেনি। আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের 3টে বোনকেই পড়াশোনা শিখিয়েছে। আমার বদ্দি, ও হয়তো যেহেতু বড়, ও দাদার কর্তব্য করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করার পরে একটা কোম্পানিতে ঢুকে গেছিলো। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই আমাকে বিয়ে দিয়ে তারপরে নিজে বিয়ে করবে বলে মেজদি গ্র্যাজুয়েট কমপ্লিট, যে টোটালটাই মা করেছে খেটে, নিজেদের সম্পত্তি ছিল না, মা ওই মাঠে জোন দিয়ে আমাদের এইভাবে পড়াশোনা করিয়েছে। মানে একেবারেই গ্রাউন্ড লেভেল থেকে তুই এটাকে স্ট্রাগলটা করছিস? হ্যাঁ ছোটবেলার থেকে করছি, ওই কারণে না আমার আজকে কষ্টকে কষ্ট মনে হয় না। যে আমি একটু কষ্ট করলে যদি একটু ভালোভাবে বাঁচতে পারি, সন্তানদের আশা পূরণ করতে পারি, চাহিদা পূরণ করতে পারি, এটাই আমার সব থেকে সুখের। তুই যখন ধর দিদিদের বিয়ে হয়েছে, জামাইবাবুরা কে কি করেন? বড় জামাইবাবু আছে, উনিও একটা কোম্পানিতে আছে, ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করে, কি পজিশনে আছে সেটা আমি জানি না। মেজর জামাইবাবু হোটেলের ম্যানেজার, আমার হাজবেন্ড টোটো চালায়। তা তোর কি কখনো মনে হয় না যে আমার দিদিরা সবাই করছে, আমার হাজবেন্ড টোটো চালাচ্ছে, এটা কি কখনো মনে হয়? না আমার কখনোই মনে হয় না, কারণ আমার হাজবেন্ড টোটো চালাতে পারে ঠিকই, কিন্তু আমাকে সব থেকে বেশি স্বাধীনতা দিয়েছে। না না, এমনি বেসিক তো একজন ভালো শিল্পীও বটে। হ্যাঁ সুন্দর গান করে, হ্যাঁ সারাদিন হেসে গেলে থাকে, গান শোনাই। যে একবারে পারিবারিক জীবনে খুবই, আচ্ছা পারিবারিক জীবন আমরা পরে আসবো। এই যে তুই যখন ধর এখন বা যখন টোটো চালানো শুরু করলি, তখন তোর এই যে আত্মীয় স্বজন যারা ছিল আশেপাশে, তারা কি কেমন রিয়াক্ট করতো? আমার তো নিজেরই লজ্জা করতো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে। আর যেহেতু আমি বনগাঁর মেয়ে, বনগাঁ শক্তিগড় হাই স্কুলে পড়তাম, স্যারেদের দেখলেও খুবই লজ্জা করতো। এবার মানে নিমন্ত্রণ করলে যেতে চেতাম না, যেহেতু আমি টোটো চালাই। আমার নিজের কাছে কেমন, অনেকেই বলে যে এই ওই মেয়েটা টোটো চালাচ্ছে, বাচ্চারা দেখলে বলে ওই দেখো একটা মেয়ে টোটো চালাচ্ছে। এই জন্য আমার মনের মধ্যে কেমন একটা লাগতো, কিন্তু খাঁচায় দেখা বাঘের মতন আর কি, বাঘ দেখছি আমরা, হঠাৎ বাঘ থমকে গেল, হঠাৎ থমকে গেল। হ্যাঁ এবার কোনো ধরো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, অনেক মহিলারা আমাকে দেখছে, দেখতে দেখতে এমন হাসছে যে আমি কি একটা খারাপ কাজ করছি তার জন্য এত হাসছে, হাসতে হাসতে অন্য মানুষের সঙ্গে অন্যদিকে, আমার দিকে তাকাতে তাকাতে হাঁটছে, অন্য মানুষের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এগুলো দেখছি, মাঝে হাসছি, আবার ভাবছি এ কোন ধরনের বোকা। সে আছে হাজবেন্ডের
উপরে নির্ভর, হ্যাঁ, আমি আমার উপরে নির্ভর আছি, একদম তাহলে হাসার তো স্বাধীন। কোনো কারণ নেই। সেটা অনেক সময় ভেবেছি, আবার অনেক সময় মুখ খারাপ করে বসে আছি যে আজকে হয়তো টোটো চালাচ্ছি বলে আমি হাস্যকর পাত্র হয়ে পড়েছি। এই কারণে আত্মীয় স্বজনের বাড়ি সেরকম যেতাম না। কিন্তু আমার বড় জামাইবাবু, সে ভালো একটা র্যাঙ্কে আছে, তবুও আমার কর্মকে স্যালুট দেয়। একদম, আমরাও স্যালুট করি। আর মেজো জামাইবাবু, উনি একটু কথা কম বলে, কিন্তু উনি সম্মতে আছে। দিদি শ্বশুরবাড়ির শাশুড়ি শ্বশুর প্রত্যেকেই সম্মতে আছে। কিন্তু কিছু কিছু মানুষ, যেরকম আমার কাকারা বলেছিল যে আমাদের মেয়ে টোটো চালাবে, মানে মেয়ে না খেয়ে থাকলে তখন হ্যাঁ, কোনো না সমস্যা নেই, কিন্তু টোটো চালালে সমস্যা। টোটো চালালে সমস্যা। আর যেরকম সপ্তাহখানেক আগেও একজন আমাকে বলেছে যে তোর হাজবেন্ড তোর উপরে কথা বলে। আমি বলছি কেন বলবে না, কেন, অন্যায় করলে অবশ্যই বলবে। বলছে না, কেন বলবে, যেহেতু তোমাকে 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 দিয়ে কাজ করিয়ে খাচ্ছে আর তোমার উপরে কথা বলবে। আমি, সে আমাকে দিয়ে কাজ করিয়ে খাচ্ছে না, সে আমাকে পাশে আছে, সাপোর্ট দিচ্ছে। সে আমাকে কখনো বলে না যে তুমি এখন কাজে যাও, বরং বলে যে তুমি এখন একটু রেস্ট নাও। সেটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। আজকে যদি আমি না খেয়ে থাকি, তখন কিন্তু তুমি বলতে আসবে না যে আসো তুমি 4টে ভাত খাও। হ্যাঁ, তখন আমি কর্ম করলে আমার সংসার ভালো চলবে। একদম। আর আমি তো স্বাধীনভাবে করছি। এখনো অনেক মানুষেরই মনের মধ্যে এটা আছে যে ওই ঘরের বউ ঘরেই বসে থাকবে, কোনো কর্ম করবে না। এটা তো পিছিয়ে পড়া ভাবনা। এবার এই যে তোর আত্মীয় স্বজনরা, ধর দিদিরা খুব মেনে নিয়েছে, খুব ভালো। কখনো আত্মীয় স্বজনদেরকে নিয়ে তুই টোটোতে কোথাও গেছিস যে চলো আজকে আমি টোটো চালাচ্ছি, তোরা ওর সবাই মিলে আমরা যাবো? হ্যাঁ, আমি আমার দিদি জামাই বাবুকে নিয়ে অনেকই ঘুরতে গেছি। মানে আমার হাজবেন্ড অনেক সময় যেতে পারিনি। এবার আমি সেজে গুজে ধরো রেস্টুরেন্টে খেতে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম, সেক্ষেত্রে জামাইবাবুর মনের মধ্যে লজ্জা লাগতো কিনা আমি জানি না, শুধু বারে বারে জিজ্ঞাসা করতো যে কই অসীম আসেনি। আমি বলছি কোনো কাজে ব্যস্ত। তখন জামাইবাবু পাশে বসে আছে, আমি চালাচ্ছি। আমার লজ্জা লাগছে একটু একটু। জামাইবাবুর মনের মধ্যে মানে কি হিসেবে লজ্জা লাগছে, জামাইবাবু কি ভাবছে, জামাইবাবুর কি খারাপ লাগছে যে আমি চালাচ্ছি কিনা, এই হিসেবে আমার খারাপ লাগছিল। কিন্তু এখন জামাইবাবু এখনো কোনোদিন প্রকাশ করেনি, আমার টোটোয় ঘুরতে গেছে। তার মানে যদি প্রথমবার যাওয়ার পরে আবার দ্বিতীয়বার গেছে, মানে সে তোকে সাপোর্ট করছে। হ্যাঁ, অতএব তাকে শুভেচ্ছা জানাতেই হয়। দিদিদের, জামাইবাবু, এদেরকে শুভেচ্ছা জানাতেই হয় যারা তোকে উৎসাহ দিয়েছে। আর সর্বোপরি স্যালুট তো অসীমকে, হাজব্যান্ড অসীম, ওকে করতে হয়। হ্যাঁ, করতে হয়, কারণ ও চাইলে এখন টোটোটা ভাড়া দিয়ে যাই চলে যাবে, কিন্তু ও চাচ্ছে না যে আমি হট করে একটা বাইরের পরিবেশ থেকে আবার ঘরে বন্দি হয়ে থাকি, সেটাও চাচ্ছে কখনোই। কারণ মানুষ আজকে, মেয়েরা স্বাধীন নয়, কেন নয়, আর্থিক স্বাধীনতা সবার আগে দরকার, এবং সেটা তোর আছে। এবং আমার তো মনে হয় যে আমি যেদিন তোকে প্রথম রাস্তায় দেখি টোটো নিয়ে, আমার সেদিন ভালো লেগেছিল। বলতে পারিস যে তাহলে কি দাদা আমি টোটো চালাচ্ছি তাই ভালো লেগেছে? তাহলে না, সেজন্য নয়। তুই যে একটা একেবারে এই সাহসের পরিচয়, এটা তো সাহসের পরিচয়। অন্য কেউ হলে কি করতো, সে কিন্তু নামতে চাইতো না। ঠিক আছে, ধার দেনা করবো, সুস্থ হয়ে দেবে। কিন্তু আমি যেদিন তোকে প্রথম দেখলাম, সেদিন কিন্তু আমার খুব ভালো লেগেছিল, বা আমার মনে হয়েছিল যে না, এই মেয়েটা কিছু করবে আগামীতে, ওর এই ইচ্ছাটা আছে। নাহলে এত বড় সাহস নিয়ে রাস্তায় নামা, এটা সত্যি। এবং এর জন্য স্যালুট আমাদের তরফ থেকে, হ্যাপি সানরাইজের পক্ষ থেকে। তোর এই যে প্রচেষ্টা, সর্বোপরি তোর মাকে সবার আগে স্যালুট করতেই হবে। তিনি একজন মাঠে খাটা মানুষ। দেখুন, এই মানুষগুলোর কবে নারী স্বাধীনতা দিবস, কবে নারী দিবস, কবে কি, এদের কিচ্ছু যায় আসে না। আমিও জানি না কবে ছিল, জানি না। কারণ সকালে উঠে চিন্তা করতে হয়, আমাকে বাজারটা করতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে রাস্তায় বেরোতে হবে, টোটোর কিস্তি শোধ করতে হবে, এইটা। আর আনুষ্ঠানিকভাবে কেক কেটে নারী দিবস তারাই পালন করেন যাদের এগুলি চিন্তা নেই, বাবার আছে, হাজব্যান্ডের আছে, বা অফিসে 2 দিন ছুটি করলেও কোনো সমস্যা নেই, তাদের নারী দিবস। আর যাদের খেটে খাওয়া জীবন, তাদের নারী দিবসটা আলাদা। তো এবারে এই যে তুই 3.5 বছর টোটো চালাচ্ছিস, এই 3.5 বছরের রাস্তার অভিজ্ঞতাটা কেমন তোর? মানুষের বিভিন্ন ধরনের, মানুষের ভাড়া নিয়ে বার্গেনিং করা, আমি কালকে গেছিলাম কম ছিল আজকে বেশি,
কেন তুমি যাবা না, আমি এখন ওখানে যাব, ওখানে তোমাকে নিয়ে যেতে হবে, রাস্তায় এসছো কেন? মহিলাদের বিভিন্ন রকম, কারণ সমাজে মহিলারাই মহিলাদের শত্রু হয়। এইরকম অভিজ্ঞতা কিছু বল, যে যে অভিজ্ঞতাগুলোর মধ্যে তুই 3.5 বছর কাটিয়ে দিলি। যেমন আমি রোডে চলছি, চলতে যেতে হয়তো আমার অপর পাশের মানুষটা ভুল করেছে, সে আমার মানে কি সহকর্মী আছে, সে ভুল করেছে, ভুলটা আমার নয়, তারই ভুল, কিন্তু সে কি বলে, তুমি মহিলা বলে তোমাকে ছেড়ে দিলাম। ভুল করছে তারপরেও উল্টে বলছে তুমি মহিলা বলে তোমাকে ছেড়ে দিলাম। এই একটা মহিলাদের এই একটাই। তারপরে যেরকম আমি ধর 2 ঘন্টা লাইনে আছি, হঠাৎ এসে একজন এসে বললো আমার ব্যস্ত, চলো যেতে হবে। আমি বললাম আঙ্কেল একটুখানি বসেন, আমরা তো 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকি, আপনাদের জন্যই দাঁড়িয়ে থাকি, তাহলে আপনারা একটুখানি বসেন। নেমে হাঁটা দিল, বাধ্য হয়ে নিয়ে যেতেই হবে। তারা বুঝলো না যে আমাদের জন্য বসে আছে, আরেকটা মানুষ হলে তার হয়তো কিছুটা হবে, বোঝে না, চলে যাই। তারপরে টোটো চালাই মানে কি, ওদের কোনো রকম সম্মান নেই, ভুল করবে একজন, সব দোষ টোটোওয়ালাদের। মানে তুমি যেহেতু টোটো চালাও, টোটো আচ্ছা, আজকে কেউ যদি টোটোতে ওঠে, সে বলে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসো, 1 পাও হাঁটতে চায় না, কিন্তু অন্য মানে যে দেখছে সে বলছে দেখো টোটো কোথায় ঢুকিয়ে দিয়েছে, এটা কি টোটোর রাস্তা, এটা কি এখানে দাঁড়ানোর জায়গা? ধরো আমি ওখান, যে আমার গাড়িতে বসে আছে সে বলবে আমি ওখানটা নামবো, ওখানে নামাবো, পরবর্তী আরেকজন বলবে কি এখানে কেন টোটো দাঁড় করিয়েছ, যেখানে সেখানে টোটো দাঁড় করে দেয়, এই টোটোগুলোই এত খারাপ। পেছন থেকে অনেকে দেখে না, অনেকে দেখে, অনেকে না দেখে গালাগালি দেয়, বা অনেকে দেখে গালাগালি দেয়। যেরকম হট করে ডান দিকে যাচ্ছি, আমি ইন্ডিকেটর দিয়েছি, উনি হয়তো খেয়াল করেনি, যেখানে সেখানে ঢুকে যাচ্ছে। এই টোটোগুলোই বদ, মানে কিছু হলেই টোটোগুলো বদ। আগে যেমন ভ্যান আলাপ খারাপ, কিছু হলেই রাস্তায় জ্যাম হচ্ছে, মোটরসাইকেলগুলো ওভারটেক করে, একটা মোটরসাইকেল ওভারটেক করে টোটো চলে যাচ্ছে, তারপর সেই মোটরসাইকেলটাকে ওভারটেক করে আরেকটা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, তাহলে টোটোকে ওভারটেক করে পরপর দাঁড়িয়ে আছে মোটরসাইকেল, তাদের কিছু বলবে না, টোটোওয়ালাদের দোষ। এইরকম আসলে তার ভেতরে সবার মধ্যেও 2-1 টোটোওয়ালা আছেন, তারা এরকম করেনও। হ্যাঁ, কিছু কিছু তো করেই, না করলে তো আর সব প্রত্যেকে বলে না। হ্যাঁ, এবং তারা বেশ মানে রোয়াব নিয়েছে, গাড়ি চালায়, বা এটা আছে, সব পেশার মধ্যেই থাকে। আর এই যে মানুষের সাথে ভাড়া নিয়ে যে সমস্যাগুলি হয়, হ্যাঁ, ভাড়া নিয়ে তো সমস্যা হয়, লিগাল ভাড়া দিতে চাই না, ভাবে 5 টাকা কম দিলে হয়তো আমার থেকে যাবে। এবার আমাদের ইউনিয়নে একটাই নিয়ম আছে, লিগাল ভাড়া নিতে হবে, 1 ভাড়া কম নিলে তোমার পানিশমেন্ট পেতে হবে, ভাড়া বেশি নিলেও তোমার পানিশমেন্ট পেতে হবে। একজন হলে লাইনে যদি না থাকে, একজন হলেও যেতে হবে। ভাড়া কমও নিতে পারবে না, রাত 10টা বাজুক আর 12টা বাজুক, যেটা ভাড়া সেটা নিতে হবে, ন্যায্য ভাড়া তোমার নিতে হবে, কম নেবে না, বেশি নেবে না। এটাই আমাদের ইউনিয়নে আছে। এইবার অনেকে ভাবছে 5 জন আছে, ওরা কম ভাড়া দেবে, সেক্ষেত্রে আমি হয়তো ছেড়ে চলে এসেছি, যে কম ভাড়ায় তো বারণ নেওয়া যাবে না, আমি হয়তো ছেড়ে চলে এসেছি। অনেক টোটোওয়ালা আছে ভাবছে ওই 5 জনকে হ্যাঁ 5 টাকা করে কম দিচ্ছে, 50 টাকা তো আমার হচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে তারাও বার্গেনিং করছে, মানে যেটা ফ্লাইং টোটো, যেটা আর কি কোনো স্ট্যান্ড নেই যাদের। হ্যাঁ, এই টোটো তো আছে বনগাঁয়। হ্যাঁ, স্ট্যান্ড প্রত্যেকটা টোটোওয়ালারই আছে। এবার ধরো আমি স্ট্যান্ড থেকে লাভাতে গেছি, ওখান থেকে ফেরার সময় যদি একটা বেঁধে যায়, সেটাকে আমি কম পয়সা ভাড়া দিল কি বেশি পয়সা ভাড়া দিল, সেটা অনেকে আছে যে না আজকে ছেড়ে দেবো, কালকে ছেড়ে দেবো, পরশুদিনকে ঠিকই তারা ওই ভাড়াতেই আসবে। কিছু মানুষের মন মানসিকতা টোটোওয়ালার আছে, আবার কিছু টোটোওয়ালার আছে যে না যাওয়ার সময় পাচ্ছি, যা দিচ্ছে থাক না। আর এই যে হ্যারাসমেন্ট, মানে এমন কোনো স্ট্রিম লেভেলের কোনো ঘটনা ঘটেছে যে চালাচ্ছিস একটি মেয়ে, অথবা আমি সুযোগ নিতেই পারি, এটা আমার একটা পুরুষের নৈতিক অধিকার সুযোগ নেওয়াটা, হ্যাঁ, এইরকম এরকম ঘটনা একটা হয়েছিল, আজও মনে পড়ে আমার সে কথা, ভাবি মাঝে মাঝেই ভাবি। চ্যাংড়া বয়সের ছেলে না, সে খুবই শিক্ষিত, আমাদের বনগাঁ কোর্টে হয়তো লয়ারই হবে। একদিন আমি কোর্টে স্ট্যান্ডে দাঁড়িয়েছি, ওখান থেকে প্যাসেঞ্জার নিয়েছি, 5 জনই নিয়েছি। এইবার পেছনে 2 জন বসেছে,
আর 3টে সিট ফাঁকা ছিল, পেছনের 2টো সিট ফাঁকা ছিল, সামনের একটা সিট ফাঁকা ছিল, আমার পাশের সিটটা। তেমনি বয়স্ক আঙ্কেল, দেখে মনে হলো ভালোই, আমার বাবার থেকেও বয়স বেশি হবে। তো উনি পাশে এসে বসে, ঠিক আছে বসুক। আমার যেহেতু মহিলা, আমার সামনের সিটটা একটু বড় করাই আছে, যেখানে একটা গ্যাপ নিয়ে যতই বসুক না খানিকটা গ্যাপ থেকে যাবে। এবার বসলো পাশে। এবার যেতে যেতে উনি চাইলে উনার এক সাইড হয়ে বসতে পারত, কিন্তু উনি ইচ্ছা করে আমার দিকে চেপে আসছে। অনেকক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছি যে ঠিক আছে প্যাসেঞ্জার তো, আমি নিজে একটু চেপে যাই, কিন্তু চাপতে চাপতে আমার চাপার জায়গা ছিল না। মানুষটা দেখলে মনে হবে না শিক্ষিত, এতটা নোংরা। ওনার ব্যাগ, হাতে ব্যাগ রয়েছে, ব্যাগটা নিচে রাখলে পারতো, ব্যাগটাকে নিয়ে এইভাবে বসে আছে। আঙ্কেলকে বলছি, আঙ্কেল ওদিকটা জায়গা আছে, একটু চেপে বসো। না না জায়গা নেই, সমস্যা আছে। এবার প্যাসেঞ্জার নিচে পিছনে রয়েছে, যে 2টো প্যাসেঞ্জার নেমে গেছে, ওনাকে বলছি আপনি ভদ্রভাবে পেছনে গিয়ে বসুন। তখন হয়তো উনি বুঝতে পেরেছে কি পারেনি জানি না, আবার গাড়ি থেকে নামলো, স্টেশনে নেমেছিল, বাড়ি বনগাঁতে না, স্টেশনে নামলো, যাওয়ার সময় বলল তুমি রিজার্ভ খাটো? তা আমি বলছি হ্যাঁ খাটি। বলছে অলবনগা ঘোরাতে আমাকে কত নেবে? আমি ঠিক আছে আপনি আসুন, ফ্যামিলি নিয়ে আসবেন না একা আসবেন, তারপর দেখে আমি বলে দেবো। তারপরে উনি চলে গেছিল। সেই কথাটা এখনও মনে পড়ে আমার। কোনোদিন আর দেখা হয়েছে তার সাথে? না, তার সঙ্গে কোনোদিন দেখা হয়নি। তো আমার মানে বাপ বয়সী লোক, তো আমার মনে হচ্ছিল যে ওনাকে কিছু কোনোভাবে যদি মানে পানিশমেন্ট দিতে পারতাম, আমার শান্তি হতো। তোর তখন কি মনে হচ্ছিল, এটা কি করলে তুই খুশি হতিস তখন? তখন আমার মনে ছিল ওনাকে মারি, ঠাস করে একটা মারি, কিন্তু হ্যাঁ অতটা সাহস হয়ে পারিনি, যেহেতু উনি হ্যাঁ হ্যাঁ মানে বাবার থেকেও বয়স বেশি হবে। আর এটা দেখলাম যে অল্প বয়সের পুরুষ যথেষ্ট ভালো হয়। এই যে টোটোর লাইনে 3.5 বছর প্রচুর পুরুষ নিয়ে চলেছি, দেখেছি। তো অল্প বয়সের ছেলেপেলে যথেষ্ট মহিলাদের সম্মান করে। এই যে আধা বয়স বা 40 বছরে পার হয়ে গেলে যে লোকগুলো খুবই মানে এনরা যে কি টাইপের, নিজেকে কি মনে করে জানি না। আমার বয়স কিন্তু 52 হয়ে গেছে। না না ঠিক আছে, প্রত্যেকে না, আমি তো প্রত্যেকের কথা বলিনি, কিছু কিছু মানুষ আছে সেই সময় হয়তো তাদের স্বভাব চরিত্র বাচ্চাদের মতো হয়ে যায়। না বাচ্চাদের মতন না, আসলে কি হয় বলতে, অনেকটা হয়তো সে ভাবে আমি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, আমি একটা কিছু, অতএব আমি বোধ হয় অফার করলাম। লাস্টে যখন তোকে বললো যে তুমি রিজার্ভ খাটো, তার মানে তোকে অফার করলো। হ্যাঁ, তুই যদি বলতিস আমার আপনার নাম্বারটা দিন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব, উনি এইটা আশা করেছিলেন, উনি অনেক অর্থবান, তোকে রিজার্ভ করে নেবে, এইটা একটা তার হয়তো টার্গেট ছিল। এ সমস্যা আদিতেও ছিল, আগামীতেও থাকবে, কিন্তু তার ভেতর থেকে নিজেকে সংশোধনে রাখা, নিজেকে ঠিক করে রাখা সম্পূর্ণ নিজের ব্যাপার। মহিলাদের যখন তুই গাড়িতে তুলিস, তাদের ভাবনা চিন্তাটা কি পর্যায়ে থাকে তোর সঙ্গে? আমার সঙ্গে প্রত্যেকের পজিটিভ ভাবনাই থাকে, কারণ প্রত্যেকেই আমার সামনে হয়তো কেউ কখনো আমাকে খারাপ বলেনি, বা আমার কর্মকে কেউ কখনো ছোট করে বলেনি। আমাকে প্রত্যেকেই বলেছেন হ্যাঁ নারীই পারে, একমাত্র প্রত্যেকেই কথা বলেছে। আমি হ্যাঁ ঠিক আছে নারীই পারে। অনেকে আমাকে গাড়ি দাঁড় করিয়ে আমাকে বলেছে যে দিদিভাই আমাকে একটু টোটো চালানো শেখাবে, আমি টোটো চালাতে শিখতে চাই। তখন আমার খুবই ভালো লাগতো যে আমার কাছে কেউ টোটো চালাতে শিখতে চেয়েছে এবং সেও নিজের পায়ে দাঁড়াতে চায়। তারপরে কিছুদিন পরে আমার চালানো কিছুদিন পরে দেখছিলাম 2-1টা মেয়ে রোডে নেমেছে, তখন আমার নিজেকে সাফল্যিত মনে হচ্ছিল যে যাই হোক একটা ভালো কর্মের দিকে আমি এগিয়েছি, যে আমাকে দেখে আরো 2টো মেয়ে সাহস, মানে কি আমার ঠিক 4 মাস পরে, তারা তো আগে পরে কোনোদিন লাভেনি, কারণ ওরা সাহস পায়নি। তুই তাদের ইন্সপিরেশন, সেটাই মনে হয়েছে। হ্যাঁ সেটাই মনে হয়েছে আমাকে, যে না আমাকে দেখার পরেই যে আরো 2টো মেয়ে সে নিজের পায়ে দাঁড়িয়েছে বা সে সাহস পেয়েছে, সেক্ষেত্রে আমার খুবই ভালো লেগেছে দেখে। আর আজকে আমি চাই যে আরো যারা এখনো মানে ইচ্ছা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, তারা চলে আসুক। এই যে বিভিন্ন অনুষ্ঠানের দিনগুলো থেকে তুই রাস্তায় বেরোস? প্রত্যেকটা অনুষ্ঠানের দিনই বেরোই। এই যে ধর আমাদের স্টুডিওতে বসে থাকতেই বাড়ি থেকে ফোন এলো, বাচ্চাটা ফোন করলো,
এই যে বাচ্চাদেরকে তোর মাতৃত্বের সময়টা দিতে পারিস না, হ্যাঁ, তাতে কেমন তোর কেমন মনে হয় সে সময়টা তোর? যখন দেখি যে যে বাচ্চাদের নিয়ে, আমি যেহেতু বিকেলবেলাটা পার্কে থাকি, অনেক বাচ্চাদের নিয়ে এসে পার্কে মায়েরা নিয়ে ঘুরছে, তখন খুবই আমার বাচ্চার কথা মনে পড়ে। কিন্তু ওই যে বাচ্চাকে নিয়ে এখন যদি ঘুরি তাহলে তো আমার কাজ হবে না। অনেক ভাবনা চিন্তা করে ভাবি যে ঠিক আছে একটুখানি স্যাক্রিফাইস করলে হয়তো ভালোভাবে চলবে। দুটো মেয়ে পড়াশোনা করছে, তাদের টিউশনি আছে, কারেন্ট বিল, আমার দুটো গাড়ি চার্জ হয়, তার কারেন্ট বিল মিনিমাম মাস গেলে 3 মাস অন্তর যেহেতু বিল আসে 10,000-এর ঊর্ধ্বে আসে। এবার সেই একটা থাকে চাপ যে ওই কারেন্ট বিলটা আমার দিতে হবে, আমার মায়ের টিউশনি মাইনেটা দিতে হবে, তারপর তো যাবতীয় নানান রকম খরচা আছে। মেয়েরা কোন ক্লাসে পড়ে? বড় মেয়ে 7-এ পড়ে, বাহ। ছোট মেয়ে পিপিতে পড়ে। কোন স্কুলে বড় মেয়ে? বড় মেয়ে কুমুদিনী স্কুলে, আর ছোট মেয়ে ঘোষ স্কুল ইংলিশ মিডিয়ামে। এগুলো নিয়ে আসা কে করে? সকালবেলা ঘুম থেকে আমিই করি। সকালবেলা ঘুম থেকে উঠি, আমার ডেইলি রুটিনে হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা করে রান্না বান্না করে ছোট মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করে ওকে খাইয়ে ওকে স্নান করে, বড়টাকে যেহেতু বড় হয়ে গেছে ওকে ওইসব করতে হয় না, কিন্তু ছোটটা তো একদম ছোট, মানে 6 বছর বয়স, ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আমার সামনের সিটে বসিয়ে নিয়ে আমি কাজে বেরিয়ে আসি। ওকে স্কুলে দিই, আর কটায় ছুটি সেটা দেখে ওকে স্কুলে দিয়ে আমি কাজ শুরু করি। ও ছুটির টাইমে ওকে নিয়ে বাড়িতে আসি, বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করে ওকে খাইয়ে দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিই, সঙ্গে করেই নিয়ে চলে আসি, ওকে পড়তে দিয়ে আমি কাজ করি। তারপরে সন্ধ্যা 7টা বাজলে আমি চলে যাই, তখন থেকে ও দিদার কাছে আছে, ওখান থেকে আমার মায়ের কাছে, মার কাছ থেকে নিয়ে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে তারপরে একটু পড়াশোনা করালাম, খাওয়াইতে ঘুমিয়ে পড়লাম, আবার পরের দিন সেম রুটিন। শ্বশুর বাড়িতে কে কে আছে এখন? শ্বশুর বাড়িতে আমরা, আমার 2 মেয়ে, স্বামী স্ত্রী, আর পাশের ঘরে দেওর আছে, তার ছেলে আছে। শ্বশুর শাশুড়ি কেউ নেই? শ্বশুর নেই, আমার বিয়ের অনেক আগেই মারা গেছে। শাশুড়ি আছে, যেহেতু দরিদ্র পরিবার, শাশুড়িও কোনো কর্মের মধ্যে বাড়িতে থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, মানে পুরো পরিবারটা একটা স্ট্রাগল করে চলছিস। হ্যাঁ হ্যাঁ, সে কারণের জন্য বাচ্চাদেরকে তার দিদাই মানে তোর মার কাছেই রাখতে হয়। হ্যাঁ, আমার মার কাছে রাখতে হয়, যে এবার আমার মা ভাবছে যে আজকে আমি যদি একটু রাখতে পারি তাহলে হয়তো ওর মেয়ে কাজ করবে বা কাজ করার সময় পাবে, বাচ্চাগুলোকে ভালো মায়ের ইচ্ছা হলে বেড়াতে যাবে, কিন্তু ওই মেয়ের দিকে তাকিয়ে যায় না, মাই দেখে। এই যে দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন যে অনুষ্ঠানগুলি, বিশেষ করে আমাদের বাঙালির, হিন্দু বাঙালির সব থেকে বড় উৎসব তো আমাদের দুর্গা পুজো। দিনগুলোতে বেরোস রাস্তায়? প্রত্যেকটা দিন বেরোই, আর বেরোই, তারপরে তো সন্ধ্যা মানে 4-5টার মধ্যে তো নো এন্ট্রি করে দেয় সব জায়গায়, তারপরে তো বাড়িতে বাচ্চাদের নিয়ে ওই 5 দিনে হয়তো 2 দিন নিয়ে ঘুরতে বেরোলাম, আর 2 দিন বাড়ি নিয়ে আনন্দ করলাম। আচ্ছা, রাস্তায় এই যে টোটোগুলো যখন করিস, প্রশাসন কিভাবে তোদেরকে বিহেভ করে? বনগাঁর প্রশাসন প্রত্যেকেই টোটোওয়ালাকে সাহায্য করে। এবার কিছু কিছু টোটোওয়ালার প্রতি তো ক্ষিপ্ত হবেই না, সে তো হবে, কারণ তাদের কারণেই তাদের প্রতি ক্ষিপ্ত, তারা তো আইন রক্ষক, তারা তো আইনেরটাই ভাববে। আর বনগাঁর প্রশাসন মহিলা বলে আমি অন্যায় করব বলে ছেড়ে দেবে সেরকম না, আজ পর্যন্ত অন্যায় করিনি, আর তারাও আজ পর্যন্ত আমার প্রতি ক্ষিপ্ত হয়নি বা একটা কঠোরভাবে কথাবার্তা বলেনি, প্রত্যেকেই খুবই ভালোভাবেই করেছে। এই মানে মোটামুটি এই ইনকামের কথা জিজ্ঞাসা করতে নেই, কারোকে জিজ্ঞাসা করতে নেই, তবে মোটামুটি একটা সম্মানজনক জায়গায় কি প্রত্যেক দিনই আশা করা যায়? না, প্রত্যেক দিন করা যায় না, আগে করা যেত। আগে বাড়ি থেকে বেরোলে যাক আশা করে যেটা আশা করে বেরোতাম তার থেকে বেশিই হতো, কিন্তু আজকাল এই বনগাঁতে যে পরিমাণে টোটো তৈরি হয়েছে আর দিচ্ছে, মানে 3টে ইউনিয়ন হয়ে গেছে, 3টে ইউনিয়নে পাল্লা দিয়ে টোটো ছাড়ছে, সেই ক্ষেত্রে কোনোদিন যেটা আশা করছি সেটা হচ্ছে, কোনোদিন যেটা আশা করছি সেটা হচ্ছেই না, তার ধারে কাছেই যাচ্ছে না, যেহেতু প্রচুর টোটো, মানে বসে থাকতে হচ্ছে বেশি সময়, বার্গেনিং, বসে থাকা। হ্যাঁ, হয়তো ঘুরতে হচ্ছে, যার ব্যাটারি খারাপ সে কোনো লাইনে দাঁড়িয়ে আছে, 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে অ্যাক্টিভ পাচ্ছে, আর যার ব্যাটারি ভালো সে ঘুরছে, অনেক সময় ঘুরতে পাচ্ছি না, মন খারাপ করে বাড়ি চলে আসলাম। মানে সেই শুরুর দিকে যেমন ছিল সেটা আর এখন নেই। না, 2 বছর আগেও খুবই ভালো ছিল,
আর এখন ভাবছি যে এই লাইনটা ছেড়েই দেবো, তবে ছেড়ে দিয়ে থাকতে পারবো না। আগে টোটো চালানোর আগে বাড়িতে যেরকম ছিলাম, কেউ আমাকে সেভাবে চিনতই না। আর আজ 3.5 বছর রোডে চালাতে মোটামুটি ব্যাংকের স্টাফ থেকে শুরু করে পুলিশ বলো, ডাক্তার বলো, নানান রকম মানুষ আমাকে চেনে। হট করে কোনো কারণে কারো কাছে কোনো দরকারে গেলে সেই দরকারটা পূরণ করে, প্রত্যেকেই চেনে। এবার এমনি সময় টোটো না নিয়ে বেরোলে, যদি এমনি সময় যাচ্ছি, ভালো আছো, কোথায় যাচ্ছ, টোটো কোথায়, তোমার বাহন কোথায়, এই যে কথা, এই যে আলাপ, আন্তরিকতা, হ্যাঁ, এই আলাপটা আমি আগে পাইনি। আমি আগে যেরকম বাজারে গেছি, কেউ কথা বলেছে ডেকে, মনে হয় না যে বলেছে, চেনাশোনা লোক ছাড়া। এখন মনে হয় যে বনগাটাই আমার, বনগায় প্রত্যেকে আমাকে চেনে। এই যে এবার আসি একটু পারিবারিক দিকে, মানে পারিবারিক না, বলবো যে ব্যক্তিগত লাইফ। তোর বিয়ে হয়েছে কত সালে? আমার বিয়ে হয়েছে 2011-তে। তখন তুই কোম্পানি জব করছিস নাকি পড়াশোনা করছিস? তখন পড়াশোনা করতাম। আচ্ছা, মানে কোন ক্লাস তখন? তখন মাধ্যমিক পাশ করেছি। ও বাবা, তাহলে তুই আইনতভাবে বিয়ে হয় না, তাই না? বয়স তখন হয়নি? না, তখন হয়নি, আইনতভাবে হয়নি। হ্যাঁ, মানে আইনতভাবে হয় না আর কি। 18-র নিচে বিয়েটা সত্যি অন্যায়, কিন্তু আমাদের নিম্নবিত্ত অর্থনীতিভাবে যারা পিছিয়ে পড়া পরিবারগুলোতে মেয়ে একটা গলার সমস্যা আর কি, ঘাড়ের উপরে বসে থাকবে, ফলে সবাই তখন চায়। সেরকমই না, মানে ছেলের বাড়ি থেকে মাকে খুবই জোর করেছিল যে তোমার মেয়েকে যদি আমাদের বাড়িতে দাও, তাহলে আমার ছেলেটা, বিগড়ে যাওয়া ছেলেটা যদি একটু ভালো হয়। অসীম কিন্তু দেখবে এটা, কিন্তু হ্যাঁ দেখবে, দেখুন, তাহলে বলবো যে অসীম কিন্তু বিগড়ে যাওয়া ছেলে, তাই তো? না, তখন এখন যথেষ্ট ভালো, বিগড়ে যাওয়া ছিল। আচ্ছা আচ্ছা, একটু বিগড়ে যাওয়া ছিল, কিন্তু এখন ঠিক আছে। এটা কিন্তু সব পরিবারের স্ত্রীদের একই কথা, কিন্তু তুমি আগে কিন্তু এই ছেলে, আমি তোমাকে সেই করেছি, মানে এখন ভালো হয়ে গেছে তোর সঙ্গে। তখন আড্ডার পরিবার, মানে বিষয়টা, আড্ডার টাইমটা বেশি ছিল, এখন আড্ডার টাইমটা কমে গেছে, অত আড্ডা দিয়ে বেড়ায় না, ঘুরে বেড়ায় না, এখন কর্মর দিকে আছে, সন্তানদের দিকে আছে, বউর দিকে আছে। মানে এটা বলতেই পারিস যে আমি তোমাকে একদম মানুষ করে দিয়েছি? না, আমি মানুষ করিনি। সে যদি মানুষ না হয়, আমি কি করে মানুষ করবো? না, আর সে অমানুষ ছিলই কবে যে মানুষ হবে? না না, এটা কিন্তু স্ত্রীদের কথা। ধর সকালবেলা উঠে যে স্ত্রী, না, আমি মানুষ চাপে মানুষ করেছি। মা চাপে মানুষ করেছে আসলে। না, সকালবেলা কি হয় বলতো, যে স্ত্রী সকালে উঠে প্রথম কাজ, ঘুম থেকে উঠেই স্বামীকে একটা মুড়ো ঝাঁটা দিয়ে পেটানো, পিটিয়েই বলে আমার মতন বউ পেয়েছিলে, তাই এ যাত্রা তোড়কে গেলে, মানে বেঁচে গেলে, পড়তো অন্য ছেলের হাতে। আমার বলা লাগে না, সেটা আমার হাজবেন্ডই আমাকে বলে। আচ্ছা আচ্ছা, আমার কখনোই বলি না যে আমার মতো এই সেই। হাজবেন্ডে সবসময় বলে যে তুমি ছিলে বলে পাশে হয়তো আমার এইভাবে আমি চলতে পারছি, হেসে খেলে, দুদিন কাজ না করলেও সমস্যা হচ্ছে না। আমার হাজবেন্ড এখন চাইলে, মানে আমার মন থেকে, যে হাজবেন্ড যদি চায় যে সপ্তাহখানিক বা 1 মাস কোথা থেকে ঘুরতে যাবে বা ঘুরে আসবে, সংসারটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা এখন আমি রেখেছি। একদম, সে ইচ্ছা করলে যেতে পারে। এই যে ধর তুই ছোটবেলা বাইক চালিয়েছিস, এই যে এ তো সব মেয়েদের কাজ না। না, সব মেয়েদের কাজ নেই। আমার ভাবনাটাই শুধু, মানে মেয়েদের ভাবনা নিয়ে সবসময় চলিনি, যে একটা পুরুষ যেটা পারবে সেটা কেন আমি পারবো না, একটা ছেলে যেটা পারবে সেটা আমি কেন পারবো না, সেটা নিয়েই সবসময় ভাবতাম। পাড়াতে যদি কেউ মানে ছোট লরি নিয়ে ইট ফেলতে যেত, বলতাম আঙ্কেল আমাকে একটু শিখিয়ে দাও। কেউ ধরো মোটর সাইকেল নিয়ে যেত, বা কোনো দাদার মোটর সাইকেল আছে, আমাকে একটু শিখিয়ে দাও। এই যে শেখার আগ্রহটা আমার ছোটবেলার থেকেই, কেন জানি না, সব কর্মই আমার ছোটবেলার থেকে শেখার আগ্রহ। তাই মানে, আর খেলাধুলা তো খুবই ভালো লাগতো ছোটবেলার থেকে, যে কোনো খেলা, সে গুলি বলো, ডাঙ্গুলি বলো, আর খোখো বলো, আর রান বলো, কাবাডি বলো, সব রকম খেলায় পারদর্শী ছোটবেলা থেকে, মানে শেখার আগ্রহ ছিল বলে হয়তো হয়েছে। একদম। খেলাধুলা মানে এমনি কোনো খেলাধুলা করতিস? হ্যাঁ, খেলাধুলা আমি একটা ক্লাস 4 থেকে একটা খেলার মধ্যে যুক্ত হয়েছিলাম। আর সেটাও যুক্ত হওয়ার কারণ হচ্ছে, মানে বছরে বছরে একটা অনুষ্ঠান হয়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো যেখানে আমি শুনতাম ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেখানে আমি যে করে হোক হাজির হতাম। এবার যেখানে ফ্রিতে নাম নিত, সেখানে তো আমি অবশ্যই নাম দিতাম, আর যেখানে টাকা দিয়ে নাম দিত তো হয়তো মন খারাপ করে চলে আসতাম। একদিন আমার পাশের বাড়িতে এরকম টাকা দিয়ে নাম দিতে হবে, তো পাশের বাড়িতে আমার
মা ছিল মাঠে কাজ করছিল, বাবা যেহেতু নেই, জেঠিমাকে বললাম জেঠিমা ওখানে খেলা হচ্ছে, টাকা চাচ্ছে, কিন্তু আমার কাছে তো নেই 3 টাকা, ওখানে নাম লিখতে গেলে 3 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা। তা জেঠিমা যেহেতু জানে যে আমি যেখানেই খেলতে গেছি না কেন কিছু না কিছু নিয়ে এসছি প্রাইজ, জেঠিমা ঘর থেকে বের করে বললো যা রিঙ্কু যা। আমি ওখানে গেলাম, গিয়ে নাম টাম দিয়ে ওখানেও 2টো লং জাম্প আর রানে ফার্স্ট হয়েছিলাম। জেঠিমাকে এসে আগে বলেছি, জেঠিমা খুবই খুশি। বাহ। আর এবার এরকম ক্রীড়া প্রতিযোগিতায় গিয়ে আমি স্টার্টিং পয়েন্টে দাঁড়ালেই আমার সাইড থেকে সবাই চলে যেত, যে রিঙ্কু যখন রয়েছে আমি এর পরের বার দেখছি এরকম। মানে ক্রীড়া প্রতিযোগিতায় রান, লং জাম্প এইগুলোই বেশিরভাগই আমি ফার্স্ট হয়েছি। আর এছাড়া অন্যান্য খেলাগুলি? হ্যাঁ, এই যেহেতু এই ক্রীড়া প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম বলে আমাকে একটা খেলার থেকে একটা কোর্স আমার নাম নিল, বললো তোমার বাড়ি কোথায়? আমি বললাম এখানে। বললো যে এখানে এরকম খেলা হয়, তুমি এখানে এসে প্র্যাকটিস করতে পারো। কি খেলা ছিল সেটা? সেটা ছিল খোখো। খোখো, হ্যাঁ হ্যাঁ। তো সেখানে গিয়ে আমি শিখলাম, ক্লাস 4 থেকে শিখেছি। 5-এ তোমার স্কুল ডিস্ট্রিক্টের সিলেকশন চলছিল, তখন আমার মানে এত তাড়াতাড়ি শিখে গেছি, দাদা আমাকে বললো তুমি স্কুল ডিস্ট্রিক্টে সিলেকশানে নাম দাও। আমি নাম দিলাম, সে বছরই আমি স্কুল সিলেকশান হয়েছি। সেখান থেকে ডিস্ট্রিক্ট শুরু হলো। সে বছর আর ন্যাশনাল খেলতে পারিনি, মন খারাপ করে একটা জেদ নিয়ে এসেছিলাম যে এবছর প্রথম বছরে যখন শুরুতেই আমি ডিস্ট্রিক্টে মানে ডিস্ট্রিক্টে আসতে পেরেছি, তো ফিরে বছরে আমি ন্যাশনালে ঠিক যাবই। আর তখন তো ছোট ছিলাম, আর ন্যাশনালে গেলে আপার লোয়ার দেবে, এটা হচ্ছে বেশ। আর যেহেতু দারিদ্র পরিবার, আপার লোয়ার কিনে মা দেবে সেরকম ক্ষমতা আমার মায়ের ছিল না। তো আমি জানি যে ন্যাশনাল করলে আপার লোয়ার দেবে, এই আনন্দে আমি ন্যাশনাল করবই, এই একটাই ছিল। জেদ করে আমি সে বছর চলে এসেছিলাম। ক্লাস যখন 6-এ পড়ি, সে বছর থেকে আমি ন্যাশনাল করেছি, পরপর 3টে ন্যাশনাল করেছিলাম। তারপরে বিয়ে হয়ে গেল, তারপরে আর হয়তো কিছু না কিছু করতে পারতাম যদি এই আর্থিক অবস্থা খারাপ না হতো। তার মানে তাহলে এখন আমি সব সময় ভাবি যে আমার কেন বিধাতা কেন আমাকে একটুখানি ভালো পরিবারে জন্মগ্রহণ করলো না, তাহলে তো আমি আমার এই খেলাটা নিয়ে আমি একটু এগিয়ে যেতে পারতাম। এখনও কষ্ট পাই, এখনও সার্টিফিকেটগুলো, প্রচুর সার্টিফিকেট আছে আমার ঘরেতে, সেই সার্টিফিকেটগুলো দেখি আর কাঁদি যে আমার সত্যি কথা, আমার যদি একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করতে পারতাম তাহলে হয়তো আমি এই খেলাটা নিয়ে আমি এগিয়ে যেতে পারতাম। টিভিতে দেখছি খোখো খেলছে, ন্যাশনাল খেলছে, আমিও খেলেছি, দেশের হয়ে খেলছে, এগুলো দেখলে আমাকে যাক, আমি যদি আজকে এই লাইনে থাকতাম আজকে আমিও হয়তো দেশের হয়ে খেলতে পারতাম। এই অনুশোচনাটা এখনো রয়ে গেছে। ওই জন্য যে কোনো খেলা আমি মানে হয়তো কাজে আছি, দেখলাম কোনো মাঠে ক্রীড়া প্রতিযোগিতা আছে, আমি ওই গাড়িটা ওখানে রেখে আমি এখন যাবো, গিয়ে একটু 2-3টে ইভেন্ট দেখবো, দেখে হয়তো বাড়ি চলে আসার সময় এগুলো তাও ঠিক আছে, আমি ইভেন্ট দেখবো না। খেলাটা এতই ভালো লাগে আমার। সত্যি। মেয়েরা কি খেলা দেখে ঝোঁক আছে? বড় মেয়েকে করেছিলাম। এবার বিষয়টা হচ্ছে বড় মেয়েটা বলে না, যার মন থেকে যদি না আসে, আমি চেয়েছিলাম যে আমি যেটা করতে পারিনি, আমি যেটুকু পারি সেটুকু আমার মেয়েকে আমি শেখাবই, মেয়ে যাক। কিন্তু ওই যে ওর ভালো লাগে নাচ, যার যেটা ভালো লাগে সেটা নাচ শেখে। কোথায় শেখে? পাড়াতে শেখে, কিছুদিন শিখেছে। এবার যেহেতু আর্থিক অবস্থা ভালো না, সেরকম কোনো মাস্টার দিতে পারিনি। আর ওর বাবা তো গানের মধ্যে ভালো ছিল, তো ওকে ওই ফোর্স করেছিল গান শেখ, হারমোনিয়াম কিনে দিল, মাস্টার দিল, 4 মাস মতো শিখেছে। কোনো সময় বাড়ি রেয়াজ করে না, কিছু করে না। এখন মোটামুটি ওকে কিছুই দেওয়া হয়নি। ছোট মেয়েটা? এখন ছোট মেয়েটাকে নিয়ে ওর বাবার স্বপ্ন, ছোট মেয়েকে ওর বাবা বাড়িতে গান শেখানোর চেষ্টা করছে, মাঝে মাঝে বাজনাগুলো শেখায়। এবার 6 বছর তো, হারমোনিয়ামটা ঠিকভাবে বেড়ে পাচ্ছে না, সামনের বছর থেকে ভাবছি দেবো। হয়তো ভালো পরিবারে হয়তো জন্মগ্রহণ করলে হয়তো হতো, কি হতো জানি না, এই স্বাধীনতা হতো কি না এটাও ভাববার বিষয়। হয়তো তখন তুই খেলাটাই পারতিস না, এটা হতে পারতো। এবার আমাদের সনাতনীরা বিশ্বাস করি এক জন্মে হয় না কোনো কিছু, হয়তো আগামী জন্ম তোর জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। আমি বিধাতার কাছে এটাই চাই, যেন আগামী জন্মে আমি খেলাটা নিয়ে এগোতে পারি, আর
একটু আর্থিক দিকে যেন আমাকে এরকম না পিছিয়ে না দেয় যে আমি খেলাটা নিয়ে আগাতে পারি। পৃথিবীতে সব মানুষই স্ট্রাগল করে উপরে উঠেছে, এটাও তো বিষয়। সেটাও বিষয়। স্ট্রাগল না করলে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি কেউ, তাই নাকি? ছোটবেলা থেকেই করছি, আর ইচ্ছা আছে এভাবেই চলবো। হ্যাঁ অবশ্যই। দেখতে দেখতে 30টা বছর, এখনো অনেকগুলো বছর, অনেক কিছু পরিবর্তন আসবে জীবনে, এবং সমস্তটা ভালো হোক রিঙ্কুর। ওর এই যে আফসোস, এই আফসোসটা যেন না থাকে, এটা যেন ওর পূর্ণ হয়, এটা ভগবানের কাছে কামনা করব। আমাদের হ্যাপি সানরাইজ পডকাস্টের পক্ষ থেকে ওর সমস্ত স্বপ্নগুলো পূর্ণ হোক, কারণ প্রতিটা স্বপ্নের মধ্যে লেগে রয়েছে ওর ঘাম, ওর কষ্ট, ওর প্রতিটা রাত জাগা ভাবনা। ভালো থাকুক রিঙ্কু, ভালো থাকুক ওর স্বপ্নগুলো, ভালো থাকুক ওর পরিবার। কখনো কোনো দুর্ঘটনা বা এরকম জায়গা থেকে যা তোকে আজও মানে খুব আতঙ্ক তৈরি হয়েছে এমন কিছু ঘটনা? হ্যাঁ হয়েছে, মানে বছর খানিক আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। সেটা আমার ভুল ছিল না আমার কাছে মনে হচ্ছে, এবার যার সঙ্গে হয়েছিল সে, তার কাছেও হয়তো তার ভুল ছিল না মনে হচ্ছে। আমার গাড়িতে তখন হসপিটাল থেকে সদ্য ছুটি হয়েছে পেশেন্ট, আমি নিয়ে যাচ্ছি স্টেশনে, মাঝ রাস্তায় মানে আমি যাচ্ছি আর একটা অটোটার লাইনে আসছিল না, অটোটা আরেকটা অটোকে ওভারটেক করে, যেহেতু ওরা বর্ডারে যাবে, একটু 6টা বেজে গেলে ওদের ঢুকতে পারবে না, সেই তারাই অটোওয়ালা খুব দ্রুত চালাতে এসেছিল। এবার আমি যাচ্ছিলাম আর উল্টো দিক থেকে একটা টোটো আসছিল, তাকে ওভারটেক করে সে আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না, সেক্ষেত্রে ব্রেকও মারতে পারছে না, এত স্পিড। আর আমিও যেহেতু আমার সাইড দিয়ে স্পিড দিয়েই যাচ্ছিলাম, তারাও ট্রেন দেবে, আমারও ধরছিল। এবার সে মানে কি চোখের পলপে নিমেষের মধ্যে টোটোটা এসে আমাকে মেরে দিল। এবার আমার যেহেতু আমার ওটা কর্মের জিনিস, ওটা আমার শখের ছিল, সেই সময় এমন অ্যাক্সিডেন্ট হলো, নিজের তো কেটে কুটে গেছিলোই, অটোওয়ালার বেশি ক্ষতি হয়েছিল। এবার অটো যেহেতু মজবুত, অটোর বেশি একটা ক্ষতি হয়নি, হয়েছিল আমার টোটোই। তখন নিজেকে কি দেখবো, টোটোর দিকে তাকিয়ে, আর আমার কি হবে না হবে সে কথাও ভুলে গেছে, আমি টোটোর দিকে তাকিয়ে অঝরেই কেঁদে যাচ্ছি। এমনি ভিতরে পেশেন্ট যারা ছিল তাদের কোনো? হ্যাঁ, পেশেন্টের সেরকম লাগেনি, কারণ টোটোটা উল্টায়নি, আমি সাইড নিয়ে চলে যাচ্ছি, মানে কি আর যতটা পেরেছি, পাশে ট্রেন ছিল, যতটা পেরেছি সাইডে চেপে গেছি, কিন্তু ওই যে ওর তো স্পিড ছিল, ও কি করবে বুঝতে পারছিল না। আর যেহেতু এই পাশেও যেতে পারছে না, এই পাশে একটা টোটো রয়েছে, ও তো ওভারটেক করেছে, ওভারটেক করে জায়গা নিতে পারেনি। ও আমি এই সাইডে ড্রেনের সাইডে যতটা পেরেছি ততটা চেপেছি, সেক্ষেত্রে টোটোর কাছে এসে লেগেছে, কাঁচ টাচ ভেঙে গিয়ে আমার মুখে এই যে টুপিতে খুব সাপোর্ট করেছে, আমি এরকম করেছি, নাক মুখটা খানিকটা বেঁচে গেছে, কিন্তু হাতেটাতে ফুটে ফাটে গেছিলো। আর পেশেন্টের একটু লেগেছিল, ও ওকে আবার ছুটি দিয়ে নিয়ে গেছিলো, ওর যেহেতু পরীক্ষা ছিল পরের দিন, সেই কারণে ছুটি দেবে না ডাক্তার, তবুও ছুটি নিয়ে গেছিলো। তারপরে সেই পেশেন্ট আবার আমাদের একটা গাড়িওয়ালা সে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিল। পরে আমি শুনি যে পেশেন্ট আবার ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে আমারও খুবই মন খারাপ লাগছিল। আর সেটাই আতঙ্ক, যে আমি চোখের নিমেষে, মানে পলক ফেলতে না বলতে কোথা থেকে একটা পাখির মতো উড়ে এসে আমাকে মেরে দিয়ে গেল। এ কথাটা এখনও আমি সেই থেকে এখনও ভাবি, যে যতটা চেষ্টা করি সতর্কভাবে চালাবো, তারপরেও ভুল না হলে বলবে যে মহিলাও তো টোটো চালাতেই পারে না, ওর টোটোয় উঠবো না। পরবর্তীতে এরকম হতেই পারে যে ওর টোটো চালাতে পারে না, ওর টোটোয় উঠবো না। এই মহিলা বলে এই অবহেলা বা এই অপমান সবসময় সহ্য করতে এখনো হয়। কোনো কেউ হয়তো সাইকেল নিয়ে যাচ্ছে, ধরো আমার ওখানে ঘুরতে হবে, ওখান থেকে ঘুরতে হবে, ও তার কোনো প্রয়োজনই পড়ছে না যে আমার সাথে কথা বলার, বা আমি তাকে কোনো ডিস্টার্ব করছি না, আমি ঘুরে চলেও যাচ্ছি, সে কিন্তু সাইড দিয়ে চলে যাচ্ছে, তারপরেও সে কি বলবে, এই মহিলাগুলো না খুব জ্বালায়, এই যে মহিলা, এটা এখনো চেঞ্জ হয়নি। তখন কি চিৎকার করে সমাজকে মারতে ইচ্ছা করে না, সমাজের প্রতি বিদ্রোহ ঘোষণা করতে ইচ্ছা করে না? তখন ভাবি কজনকে করবো আমি, এটা তো চলছে, সবাই যদি মনে তো হয় যে আমি সব ভেঙে চুরে ফেলি। না, ভাঙাচোরা কখনোই পছন্দ করি না।
বা মনে হয় না, কারণ সত্যি বলতে আমার নিজেরই মনে হয় যে আমার কি শরীরে কোনো রাগ নেই, না রাগ থাকে না, কি বুঝতে পারি না। কারোর সঙ্গে এই যে এরকম লাইনে খুব অশান্তি হয়, টোটোর লাইন মানে যেখানেই দাঁড়াবা সেখানেই অশান্তি, টুকিটাকি অনেক জায়গায় অশান্তির ভয়তে আমি এখন অশান্তি এড়ানোর জন্য অনেক স্ট্যান্ড ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে নিজের মতো নিজে কাজ করি। প্রথম টোটোওয়ালা, আমি একটা মহিলা টোটোওয়ালা, অনেকেই সাপোর্ট করেছে। এখন প্রত্যেকে তারাও ভাবে যে ও মহিলা, ও ইনকাম করছে পেটের দায়ে, আমি পুরুষ, আমিও তো পেটের দায়ে ইনকাম করছি, ওকে কেন আমি সাবসিডি দেবো। সমতাটা তৈরি হয়েছে এখন। হ্যাঁ, এখন আমার সঙ্গে সমতা তৈরি হয়েছে। আর বরং ওরাই বলে যে আমাদের থেকে বৌদি বেশি ইনকাম করে, বৌদিকে সাবসিডি দেবো কেন। মানে যেটা, এটা কি বলা যেতে পারে, নারী স্বাধীনতা হতেই পারে। আমি তো খুবই খুশি হই, এটা নারী স্বাধীনতা। তাহলে নারী স্বাধীনতা যদি সত্যিই হয় যে একটি মেয়ে দৈন্যের দায়ে বলা যেতে পারে যে একেবারে দৈন্য বলবো না, অভাবের তাড়নায় নিজের স্বামীকে সুস্থ রাখতে টোটো নিয়ে বেরিয়েছিল। আর প্রথমে সহানুভূতি ছিল মানুষের, এ তো ছিলই। পরবর্তীকালে যারা সহানুভূতি দেখিয়েছিল সহকর্মীরা, তারা কিন্তু আজ প্রতিযোগী ভাবতে শুরু করেছে। আরো মানে কি ভালো পারফরমেন্স করি সেটাও মনে করে তারা। তাহলে এটা কিন্তু নারী স্বাধীনতার বা নারী দিবসের একটা প্রধান প্রাপ্য, যে একটি নারী সে কিন্তু নিজ পুরুষ শাসিত সমাজে হাজার পুরুষের মধ্যে সে কিন্তু নিজেকে স্টাবলিশড করেছে। এটা একটা বড় বিষয়। এর জন্য অবশ্যই ধন্যবাদ, অবশ্যই শুভেচ্ছা রইল। আর সহানুভূতি করে যখন মানুষ গাড়িতে উঠে, তখন কি রাগ হয় না? ভালো লাগে? ভালো লাগে না, চাই না সহানুভূতি, কারণ আজকে সেটা চাবো না বলেই আমি নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করেছি। হ্যাঁ, সহানুভূতি দেখা কোন ক্ষেত্রে, যে আমি লাইনে আছি আর দুটো মানুষ আসুক, সেই অপেক্ষাটা করে সহানুভূতি দেখা। সহযোগিতা বলে, এটা সহানুভূতি, এটা সহযোগিতা করুক, সেটা করুক, সহানুভূতি চাই না আমরা। হ্যাঁ, সেটা করুক, কিন্তু ওই টাকা পয়সা থেকে সহানুভূতি দেখাক বা কিছু করুক, সেটা আমি কখনোই চাই না। আমার যেটা ভাড়া সেটাই আমাকে দিলে আমি খুবই খুশি হই। অনেকে আছে, এই তুমি এটা রাখো রাখো রাখো, আমি সেটা কখনোই চাই না। মানে আমি তো এখানে আসিনি ওইটা করতে, হ্যাঁ, তাহলে তো আমি অন্য কিছু করতাম। হ্যাঁ হ্যাঁ, আমি চাইতাম আপনার কাছে। আমার মেন কথা হচ্ছে আমার যেটুকু প্রাপ্য সেটুকু আমাকে দিলে আমি খুবই খুশি হব। এখনো করে অনেকে রাখার ওখানে নিজেকে হয়তো বড় মনে করে বা সাহায্য করার জন্য। এমনও তো হতে পারে যে অ্যাপ্রিসিয়েট করা, যে মেয়েটি চালাচ্ছে, আমার ওকে যত টাকা দেওয়ার প্রয়োজন আমি ওকে দিতে পারিনি, কিন্তু আমি যতটা পারি ওকে উৎসাহ দিই, এটাও তো হতে পারে। হতেই পারে, এটা হতেই পারে। এমন মানুষও তো আছেন আজও, আছে যে আমার ধরো সাপোজ ধরা যাক যে সে তার 25 টাকা ভাড়া হয়েছে, তার কাছে 220 টাকা আছে, সে চিন্তা করলো মেয়েটার এইটাকে তো আমি স্যালুট জানাতে পারছি না, তো আমি এটুকু দিয়ে যদি ওকে অন্তত উৎসাহ দিতে পারি যে আমার ভাল লেগেছে তুই এই কাজটা করছিস, আমার ভাল লেগেছে, হ্যাঁ আমি তোকে এটা তুই রাখ না মনা, এই যে বিষয়টা। হ্যাঁ, কিছু বলার মধ্যেও কিছু ভাবনার আছে। যদি বলে যে তুমি রাখো রাখো রাখো, এইটা একটা, আর আপনি যেটা বললেন সেটাও একটা বলার মধ্যেও তো আছে। সে যদি বলে রাখো রাখো বলে করে চলে যায় না, আরে রাখো না, আরে রাখো, মানে আমি তোমায় সে জ্ঞান দেয়, আমি তো সেটা করতে আসিনি, তাহলে তো আমি হাত পাততেই পারতাম। হ্যাঁ, আমি তো হাত পাত, আমি তো তা পাতিনি। আমি চাই যে আমার প্রাপ্যটা দিক। ভালোবেসে কোনো কিছু দিলে সেটা বোঝার ক্ষমতা আমার আছে। একদমই তাই। তো এই যে দীর্ঘ বছরের অভিজ্ঞতা, মানে 3.5 বছর, মানে অনেকগুলো দিন, এই অভিজ্ঞতার মধ্যে সব থেকে পরিষ্কার হয়েছে কোন বিষয়টা, সমাজের কোন চিত্রটা তোর কাছে পরিষ্কার হয়েছে? এই যে দীর্ঘ 3.5 বছরে সমাজ, আমি রাস্তায় নেমে আর কি, মানে আমাদের তো বলা হয় যে মহিলা রাস্তায় নেমে গেছে, সে গেছে, এটা একটা অভিজ্ঞতা। তুইও বললি যে আমাকে এই যে রাস্তায় নেমেছি, রোডে নেমেছি, হ্যাঁ, এই যে সেই 3.5 বছরের অভিজ্ঞতাটা কি শিখেছিস সেই 3.5 বছরে তুই? আমার বয়স এখন 30 বছর, 30 প্লাস। তো 17-18 বছরে আমি যেটা শিখতে পারিনি, আমি 3.5 বছরে সেটা শিখে গেছি। একটা মানুষের সঙ্গে কথা বলতে আমার খুবই ভয় লাগতো, মানে পুলিশ দেখলে তো ভয়তে কাছেই যেতাম না। আর একটা ছেলে মানুষ মানেই যে কি একটা ভয়ঙ্কর জিনিস, একটা বয়স্ক মানুষ মানে কি একটা এই ভয়টা আমার কেটে গেছে। আজকে একটু আগেও আমি আসার সময় একটা পুলিশ অফিসার, তার সঙ্গে মানে সে আমাদের বনগা ইসেই আছে, সে দেখি বাইক নিয়ে যাচ্ছে আন্ডারেসে, তার সাথে আমার খুবই পরিচয়।
সে বললো কি কেমন আছিস, তুই তো সে হিরোর মতো যাচ্ছিস। এই যে সে বললো, আর আমি হাসতে হাসতে বললো আপনিও তো হিরোর মতো চলছেন, ড্রেস নেই, খুবই ভালো লাগছে। এই যে ভয় নেই কিন্তু তা সেই এই 3.5 বছরে আমি এটা শিখেছি। ভয়টা আমার এই নারী বলে ভয় করে ঘরে বসে থাকবো সেটা নেই। এই 3.5 বছরে আমি ভয়টা কাটিয়ে ফেলেছি। মানুষকে দেখলে মানে কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করার ক্ষমতাটুকু মুখ থেকে, মানে মুখ দিয়ে ক্ষমতা, কথা বলে ক্ষমতা, মানে এই মুভ করার, সত্যি বলার ক্ষমতাটা বুকে তৈরি হয়েছে, তৈরি হয়ে গেছে। এটা আমার এই 18 বছরে, মানে 3.5 বছর আগে কোনোদিনই ছিল না। 3.5 বছর তার মানে 26.5 বছর বয়সে ছিল না আর কি। এত বছরে এটা করতে পারিস না? পারিনি। হ্যাঁ। এখন আচ্ছা, এই যে কোম্পানিতে জব করতিস তুই, একটা কর্পোরেট কোম্পানিতে, তোর কাছে কোনটা বেশি ভালো লাগছে আজকে? আমার এটাই বেশি ভালো লাগছে। ওই কোম্পানিতে মানে কি একটা প্রোডাক্ট দেওয়ার জন্য মানুষকে এত পরিমাণে বোঝাতে হয়, এত কথা খরচা করতে হয়, কখনোই ভালো লাগেনি। মানে এই যে মানে ডোর টু ডোর প্রোডাক্ট ছিল? না, ডোর টু ডোর না, এটা দোকানই ছিল, শপ টু শপিং বা শপিং মলে মানুষকে কনভিন্স করে একটা প্রোডাক্ট দেওয়া, নতুন কোনো প্রোডাক্ট। এবার যেহেতু বেশি সেল না করতে পারলে সেক্ষেত্রে সুপারভাইজার এসে খুবই বকতো, চাপ সৃষ্টি করতো। ছুটির চাইলে আমি 1 ঘন্টা আগে বেরোবো, বাচ্চা যেতে বলেছে, বা কাল আমার বাচ্চার বার্থডে, ছুটি নেব, সেক্ষেত্রে এসব পারতাম না। আমার এখনই বাড়িতে যেতে হবে, এমার্জেন্সি আছে, সেটা তো কখনোই পারতাম না আমি। আর এখন আমার এখন এমার্জেন্সি, আমার 10 মিনিটে আমি বাড়ি চলে যাচ্ছি। এমার্জেন্সি আমার বাড়ির নানান রকম কাজ, রেশন তোলা বলে, স্কুলে নিয়ে যাওয়া, ব্যাংকের কাজ, নানান রকম কাজ আমি সামলিয়ে তারপরে আমি এই কাজটা করতে পারছি। তো এটা আমার বেটার লাগছে। তার মানে এইটাই নারী স্বাধীনতা, যেটা সেটা সম্পূর্ণরূপে তোর কাছে রয়েছে আজকে। যেটা হচ্ছে আমরা বারবার এর আগেও আমাদের যারা বসেছেন আমাদের এখানে, ওরাও বলেছেন যে আর্থিক স্বাধীনতা যদি থাকে তাহলে নারী স্বাধীন, সেই সঙ্গে তার ভাবনার বিকাশ, সমস্ত কিছু ভাবনার বিকাশ যেখানে আছে সেখানেই স্বাধীনতা। তুই টুপি পরে গাড়ি চালাস, আমরাও আজকে এখানে বসার আগে ওকে বললাম কিরে টুপিটা খোল, হ্যাঁ টুপিটা খোল, তো বললো যে না দাদা টুপিটা খুলবো না, কারণ এইটা ওর আইডেন্টিটি। কেন তুই টুপিটাকে সবসময় ইউজ করিস? মাথায় তো যথেষ্ট ভালো চুলই আছে, তো আছে, মোটামুটি ভালোই আছে। টুপিটা ইউজ করার কারণ হচ্ছে বছর 2 আগে আমার গাড়িতে একটা দামি মোবাইল ফোন হারিয়ে ফেলেছে। তো আমি সেক্ষেত্রে আমার গাড়িতে রেখেছে সেটাও আমি কখনোই জানি না যে আমার গাড়িতে রেখেছে। আমার গাড়ি এক কোনায় পড়ে গেছিল। এবার তার ফোনটা এতই মানে কম আওয়াজে চলছিল, উনি ফোন করছিল অন্য ফোন থেকে, কিন্তু পাওয়া যাচ্ছিল না। এবার আমিও শুনতে পারিনি। সে স্টেশনে গিয়ে ট্রেন ধরবে, সেই মুহূর্তে ফোনের কথা মনে পড়লো। সে গাড়ি থেকে নেমে একটা গাড়ি রিজার্ভ করলো, আর বললো যে সে গাড়িওয়ালা ওনাকে নাকি জিজ্ঞাসা করেছিল যে কোন গাড়ি, তুমি নাম্বার জানো? তো উনি বললো না আমি নাম্বার জানি না, কিন্তু একটা মহিলা। তারা বললো মহিলা তো বনগাঁতে 2-3 জন 4 জন হয়েছে, তাহলে কোন মহিলা, আমি কী করে বুঝবো তোমার ফোন? আর ফোন যেহেতু টাকার জিনিস, নাও তো দিতে পারে। তখন ওই লোকটা বললো কি হ্যাঁ মহিলাটা টুপি পরে। তো আমাকে তখন সবাই চিনে গেল যে টুপি তো একমাত্র আমিই পরি। তখন আমি টুপি পরতাম রোদের কারণে, যে রোদের থেকে সাপোর্ট পাওয়ার জন্য, যে রোদটা ডাইরেক্ট আমার মুখে না পড়ে, আর চুলটাও ধুলো থেকে বাঁচবে, সেই কারণে টুপি পরতাম। তখন সেই ব্যক্তি অনেকক্ষণ পরে আমাকে খুঁজে পেয়ে আমার গাড়িটা এসে আমাকে বলেছিল যে তোমার গাড়িতে একটা ফোন ফেলে গেছে, তুমি কি ফোনটা পেয়েছো? আমি বললাম যে না, আমি ডাইরেক্টলি নাই বললাম যে আমি সত্যি পাইনি তো। আর আমার গাড়িতে তো তারপরে আপনাকে নামাই দেওয়ার পরে প্রচুর লোক উঠেছে, কে নিয়ে গেছে কি নেয়নি আমি তো বলতে পারবো না। সেই লোকটা তখন বলছে, আমি বললাম তাহলে এক কাজ করেন আপনি ফোন করেন। বলছে আমি তো ফোন করেই যাচ্ছি, আপনি তো রিসিভ করছেন না। আমি বলছি আমি শুনবো তারপরে তো রিসিভ করবো। তারপর উনি ফোনটা করলো, করার পরে হালকা, যেহেতু ওনার ফোন উনি ঠিক রিংটোন বুঝতে পেরেছে, উনি হালকা করে বাজছে, তখন দেখে যে আমি যেই সিটটায় বসেছি তার পেছনে একটা সিট আছে, আর 2 সিটের মধ্যখানে একটা ফাঁকা আছে, সেই ফাঁকায় পড়ে গেছে। তখন ফোনটা নিল, বলছে এই যে, বলছে পেয়েছি দিদিভাই পেয়েছি, আপনাকে প্রায় 1-1.5 ঘন্টা ধরে খুঁজছি, আর প্রত্যেককে বলছি টুপিওয়ালা দিদিভাই কোথায়। কেউ বলছে এদিক গেছে, কেউ বলছে ওদিক গেছে। তো আমি ড্রাইভারকে যখন বললাম যে একটা মহিলা টুপি পরে গাড়ি চালায়, ড্রাইভার এক কথায় আপনাকে চিনতে পেরেছে। সেই কথাটা শোনার পরে আমি বললাম তাহলে ঠিক আছে, এটাই আমার আইডেন্টিটি। আর একদিন একজনের কাছ থেকে আমি বেশি ভাড়া নিয়ে ফেলেছিলাম, মানে সে 200 টাকার নোট দিয়েছিল,
আমি ভেবেছি 100 টাকার নোট, তার ভাড়া হয়েছিল 25 টাকা, তাকে আমি 75 টাকা ভাড়া দিয়েছিলাম। সে পাবে আমার কাছে 175 টাকা। এবার বেশি দিলে হয়তো সে কমপ্লেন করতো না, কম দিয়েছি বলেই হয়তো কমপ্লেন করেছে, সেটা আমার ভুল। আমি তো মানে কি রানিং আমার গাড়িতে খুব প্যাসেঞ্জার ছিল, আরও তাদেরও পৌঁছাতে হবে, সেই তাকে দিয়েছিলাম কম ভাড়া। সেই ইউনিয়নে গিয়ে বলেছিল আমার গাড়ির নাম্বার জানে না। আর আজকাল কেউ ভুল করলে গাড়ির নাম্বার না জানলে তাকে ধরা যাবে না, প্রচুর ছেলে, তো প্রচুর ছেলে আজকে। তো আমার গাড়ির নাম্বারও জানে না। ইউনিয়নে গিয়ে বললো যে মেয়েরা টুপি পরে। আমাকে ইনডাইরেক্টলি ফোন করলো, রিঙ্কু তোমার গাড়িতে তুমি কার কাছ থেকে বেশি ভাড়া নিয়েছো? তখন আমি বললাম তা তো আমি জানি না। তখন তোমাকে গাড়িতে তোমার ব্যাগে দেখো তো 200 টাকার নোট আছে কিনা। আমি বললাম হ্যাঁ আমি দিয়েছি, হ্যাঁ 200 টাকার নোট আছে। বলছি উনি 200 টাকা দিয়েছিল, তুমি ওকে 75 টাকা ফেরত দিয়েছো। তারপরে গেলাম, তারপরে বললো যে ওই লোকটা এসে বললো তুমি টুপি পরেছো, সেক্ষেত্রে তোমাকে জানলাম তুমি এই যে এখন আমি সেই কারণে অল টাইম টুপি পরে, একই কারণে যে আমাকে এক নামে বনগায় জানুক যে টুপি পরা মেয়েটাই যে আমি। এখন কি তোর পরিচয় হচ্ছে রিঙ্কু না টুপি পরা দিদি বা টুপি পরা বৌদি? এখন আমার পরিচয় একমাত্র প্রত্যেকটা বয়স্ক, মানে যার 18 বছর সেও বৌদি বলে, যার 60 বছর সেও বৌদি বলে। টুপি পরা রিঙ্কু সেটা অনেকেই বলে, আর বৌদি বলেই পরিচিত। এই যে মানে দিদি না বৌদি কোনটা বেশি জনপ্রিয়? কিছু মানুষ রিঙ্কু বলে ডাকে, আর বেশিরভাগই বৌদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের যেন এই বৌদি বলার প্রবণতাটা বেশি না? হ্যাঁ বৌদি বলে আর কি মারতে পারবে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু দিদিটা বলা যাবে না, এরকম একটা ব্যাপার কি? দিদি কেউ বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ সেটা তাদের মন মানসিকতা বা তাদের আমি তো বলবো না যে কেন বলে না, কিন্তু কিছু মানুষ আছে রিঙ্কু বলে ডাকে। কিন্তু এই যে আমি চিনলাম না জানলাম না একজন বিবাহিত বলেই তাকে আমি বৌদি বলবো, এটা কোথাও একটু কেমন একটু মনে হয় না কখনো কখনো? হ্যাঁ, আমি আমার বাবার থেকেও বড়, সেও আমাকে বৌদি বলে। তাকে শুধুমাত্র লজ্জা দেওয়ার জন্যই আমি কিছু কিছু মানুষকে এখনো বলি যে ঠাকুরপো, যে সে লজ্জা পাক, কিন্তু সে লজ্জা পায় না, সে থেকে আরো আনন্দ পায়। মানে সম্পর্কটাকে ইজি করতে চায় আরো বিষয়টা, কিন্তু বিষয়টা আমার কোথাও এটা একটা অস্বস্তি মনে হয়। হ্যাঁ, আমাকে এত বয়স্ক মানুষ আমাকে নাম ধরে ডাকুক, আমি বা দিদি বলুক, হ্যাঁ দিদি বলুক বা বোন বলুক, এই এটা কর। আমাদের যেমন একটু তো মনে হয় আমার থেকে অল্প বয়সী কোনো মেয়ে হলে আমি তাকে তুই করেই বলি, আমি তুই টাকারই করি বিশেষ কিছু মানুষ করে এখনো, কারণ এটা হচ্ছে তাকে অনেকটা বেশি আন্তরিক এবং তাকে কি বলবো স্নেহ করা, তাই না কি? অনেক ইজি আমার মনে হয়। তো তাহলে মোটামুটি আইডেন্টিটিটা কিন্তু হলো। বনগাঁ শহরে কখনো প্রয়োজন হলে রিঙ্কুকে কিন্তু টুপিওয়ালা দিদি বললেই হবে, যে কোথায় আছে কোনো সমস্যা হলে। আগামীতে কি পরিকল্পনা আছে, কি ভাবছিস তুই আগামীতে? সেরকম কিছুই ভাবছি না, যে মানে কি এই লাইফটা এত ভালোভাবে চলছে যাচ্ছে, এখনো আগামীতে কি করব না করব সেই ভাবনা এখনো আসেনি। আমরা যেমন ভাবি যে আজ সাইকেল চালাচ্ছি কাল মোটর সাইকেল চালাবো, কাল মোটর সাইকেল চালাচ্ছি পরশু 4 চাকা চালাবো। হ্যাঁ, আমার তো তোর ঠিক এরকম। আমার যেরকম আজকে 2টো টোটো আছে, আগামীতে আর 2টো অটো হোক সেই ভাবনা আছে। হবে কিনা জানি না, স্বপ্ন। কিন্তু অটোই তো এখন আর আগের মতন মার্কেট নেই। অটোর লাইনটা তো আমি জানি না, অটোর মার্কেট মানে আমি আচ্ছা তোকে টোটোর থেকে একটু উন্নত অটো, এটাই আমি জানি, আরো জানি আর একটু উন্নত। কালকে তো 4 চাকা হতে পারে, সুন্দর একটা ভালো গাড়ি, এটা তো হতে পারে। হ্যাঁ, একা মানে কি ধাপে ধাপে এগোতে চাচ্ছি, তো অতটা বড় স্বপ্ন আমি এখনো দেখি। কিন্তু স্বপ্ন তো বড় দেখতে হয়। আমরা যদি স্বপ্ন দেখি ধর 15 কিলোমিটার যাব, তাহলে আমরা 10 কিলো থেকে 11 কিলোমিটার পৌঁছাতে পারবো, তারপরে ক্লান্ত হয়ে পড়ি। তাহলে স্বপ্নটা তো বড় দেখতেই হবে নাকি? দেখতে হয়, কিন্তু আমার পারগতা নেই যে অতটা বড় স্বপ্ন। কিন্তু বড় স্বপ্ন দেখলেই তো আমরা ছোট আমার পরবর্তী টার্গেটে পৌঁছাতে পারবো। আচ্ছা, এবার বলবো যে এই নারী দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে, নারী দিবসের মানে গতকাল গেছে, এই সময়ে তুই তোর মতন এক কথায় বলবো যে অসহায়, যে সময়টা তুই নেমেছিলি সেই সময়টা তুই অসহায় একজন, আজকে তুই সেটাকে মুভ করে নিজের জায়গায় পৌঁছেছিস। আমাদের সমাজের দিকে তাকালে এই রকম হাজার হাজার মেয়ে রয়েছে, হাজার হাজার, যারা এই সময় তোর সেই দুর্বলতার বা সেই অসহায়ত্বর সুযোগ অনেক মানুষ নিতে চেয়েছে। কেউ সরাসরি বলেছে, কেউ ঘুরিয়ে পেঁচিয়ে সেই সুযোগটা নিতে চেয়েছে, কেউ বংশের দোহাই দিয়েছে,
কেউ তুই ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির বউ, তো আর ওই তুই কেন করবি অমুক অমুক ফলানা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। সেখানে দাঁড়িয়ে আজকে অনেক মেয়েরা আছে যাদের এই আত্মনির্ভরতা, আত্মশক্তির অভাব আছে। প্রচুর মেয়েরা আছে যারা এইরকম একটি সমস্যায় হারিয়ে যাচ্ছে। তুই সেই মেয়েদের প্রতি তোর কি বলার আছে? কি বলবি তাদের উৎসাহ দেবার জন্য? একজন ইন্সপিরেটর হয়ে কি বলবি তাদের? তাদের এটাই বলবো যে যে কর্মটা ভালো মানে কি শিখেছো বা জানো পারো, সেই কর্মটার দিকে ফোকাস দাও। জীবনে যদি তুমি তোমার নিজের কর্মের দিকে ফোকাস দাও, তুমি একদিন না একদিন আগাবে। আর তুমি যখনই এগিয়ে যাবে তখন দেখবে তোমার এই দুর্বলতার দিনটা চলে গেছে। তো কেউ ওই ঘরে বসে কি বলবো, মোবাইল দেখা, হ্যাঁ এখন মোবাইল দেখাটাও একরকম কর্ম হয়ে গেছে। কারণ সত্যি কথা বলতে অনেকে মোবাইল দেখতে দেখতেও একটা করছে, কেউ ইউটিউব, কে ফেসবুক চালাচ্ছে, সেটাও একটা এখন বিজনেসের দিকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু সেটা তো কম। হ্যাঁ, সেটা কম। এই যে যেমন তুই বাইক চালানো শিখেছিলে, তুই বলি যে বাইক চালাতে সম্ভবত একটা সেটাও আমার হাজবেন্ডের, সে আমাকে, তার একটা ইয়ামা গাড়ি ছিল ফার্স্ট, ওই ইয়ামা গাড়িতেই আমাকে হাতে করে দিয়েছিল। আর ইয়ামা গাড়ি চালানো ও নিয়ে বলেছিল যে তুই যদি ইয়ামা গাড়ি চালাতে পারিস তো তোর অন্য কোনো বাইক কোনো রকম ব্যাপারই না। তো ফার্স্ট ইয়ামা গাড়ি দিয়েই আমার ছিল। সেদিন তো ভাবতেও পারিসনি যে এইটাই কাজে লেগে যাবে জীবনে? না, কখনোই ভাবতে পারিনি। আজকে ভাবলে কেমন লাগে? আজকে ভাবলে হ্যাঁ ভালো লাগে যে না, সে আমাকে শিখিয়ে দিয়েছিল বলে আজকে আমি এই জায়গাটায় আছি। সাপোর্ট সবসময় সেই দিয়েছে আমার পাশে। মা কখনো মন খারাপ করেনি? না, মাকে যখন বলেছি প্রথম যে মা আমি এটা করব, মা খুবই খুশি হয়েছে। মা চেয়েছে যে হ্যাঁ তার মেয়ে নিজের পায়ে দাঁড়াক। মা কখনো এর বিরোধিতা করেনি, কারণ উনি মাই তো এই কাজটাই করতো না। বাবা যখন ছিল না, মাই আমাদের মানুষ করেছে। সে কখনো চায় না যে একটা মহিলা হয়ে ঘরে বসে থাকুক। আমার দিদিরা যখন জব করেছে, এখন করে না কোনো কারণে, তখনও মা বলেছে যে করো। মা দেখেছে তো, নিজে পরিশ্রম করে নিজে ইনকাম করে যেই টাকাটা, সেটা নিজের মনে হয় সবসময়ের জন্য স্বাধীনতা, নিজের ইসের উপরে স্বাধীনতা। আজ কিন্তু আমরা প্রায় অন্তিম লগ্নে চলে গেছি, প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকের এই সময়ের রিঙ্কুর কথা একটা পরিষ্কার বিষয় উঠে এলো, কিছু করতে হবে নাকি? প্রতিটা মেয়েকে কিছু করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েকেই কিছু করতে হবে। কিছু করলেই তখন অনেক সমস্যার মুখ করতে পারবে না। স্বনির্ভর হতে হবে, অর্থের পথ দেখতে হবে। হ্যাঁ, যতই আর্থিক থাকুক না কেন, নিজের স্বনির্ভর হওয়া মানে কি নিজের একটা শক্তি। হ্যাঁ, আমার হাজব্যান্ডের প্রচুর আছে, আমি করব না, কিন্তু সেটা হাজব্যান্ডের আছে, তোমার নয়। তো নিজের একটা শক্তি তৈরি করতে গেলে প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় স্বনির্ভর হওয়া উচিত। আজকে হাজব্যান্ডের সঙ্গে আমার মনোমালিন্য হয়নি, কালকে হতেও তো পারে। কতক্ষণ একদম কোনোদিন হবে না, আবার নাও হতে পারে, কিন্তু নিজের এটাই কারণ, দুজনেই যদি আলোচনার মধ্যে সবকিছু হয় তাহলে কোনো সমস্যা হয় না। তো পরিষ্কার দেখুন, সুন্দর শাড়ি পরে নারী দিবসে কেক কেটে মোবাইলে ছবি তুলে নারী দিবস নিয়ে 4 কথা লিখে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে আপডেট দিতেই পারেন, এবং আপনি হয়তো নারী আন্দোলনের প্রধান মুখ হয়ে দাঁড়াবেন। কিন্তু মনে ভাবুন, এটা নারী স্বাধীনতা নয় বা নারী আন্দোলন নয়। যে নারী তার অন্যের সংস্থানের জন্য, ভালো থাকার জন্য তার সমস্ত শখ আহ্লাদকে পিছনে রেখে সংসারের প্রতিটা মানুষকে ভালো রাখার জন্য আজ পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে, স্বনির্ভর হয়েছে, সেই একমাত্র বোঝে নারী দিবসের আনন্দ কি, নারীর স্বাধীনতার আনন্দ কি। তাই আসুন, স্বনির্ভর হন, নিজের পায়ে দাঁড়ান, নিজের মতন করে বাঁচুন। আজ যা রিঙ্কু বাঁচছে নিজের মতন করে, স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে, মাকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে। আর আপনার পরিবারে যদি কোনো মেয়ে এইরকম কিছু কাজ করে, তাহলে তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সহানুভূতি নয়, সহযোগিতা করুন। যেটা নিয়মিত করেছে রিঙ্কুর পরিবার, রিঙ্কুর দিদি, জামাইবাবুরা,
যারা হয়তো এক একজন ভালো ভালো জায়গায় কাজকর্ম করছেন, তবু তারা সহযোগিতা এবং আন্তরিকতার হাত বাড়িয়েছেন, যা রিঙ্কুকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ। ধন্যবাদ রিঙ্কুকে, শুধু ধন্যবাদ নয়, স্যালুট রিঙ্কুকে। রিঙ্কু এগিয়ে চলুক রিঙ্কুর পথে, এবং ওর জন্য আশা করব, বা আমরা যদি বলি যে তথাকথিত ভগবান আছেন, তাহলে বলবো যে অবশ্যই রিঙ্কুর জন্য আরও আরও ভালো কিছু অপেক্ষা করছে। সেই সঙ্গে রিঙ্কুর মেয়েদের সুস্থতা কামনা করি এবং তাদের শ্রীবৃদ্ধি এগিয়ে যা করাও, এবং মায়ের মতন স্বাধীন ভাবনার সাথে রিঙ্কু হয়ে উঠতে পারে আমাদের আদর্শ কোনো একজন নারী। আজ এ পর্যন্তই, অনেক কথা হলো। আপনাদের বলি যে আপনাদের যদি এরকম কোনো ঘটনা থাকে, কোনো অভিজ্ঞতা থাকে, গল্প থাকে, যে কোনো বিষয় হতে পারে, ইতিহাস, বাংলা, ভূগোল, লৌকিক, অলৌকিক, ভূত, ভবিষ্যৎ, বা যে কোনো ধরনের অভিজ্ঞতা আপনি যদি দর্শকদের মাঝখানে শেয়ার করতে চান, তাহলে আসুন। রিঙ্কু যেমন সাহসে ভর করে এসছেন, বনগাঁর প্রথম টোটো চালিকা রিঙ্কু, আপনিও আসুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আপনারা চাইলে রিঙ্কু কিন্তু আবারও আসবে আমাদের সঙ্গে। কি, আসবি তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, নমস্কার।